ইতোমধ্যেই আমরা হেল ইউনিভার্সিটি সিরিজের এপিসোড 1 থেকে 13 এক্সপ্লেন করেছি। আর আজকের পর্বে নিয়ে এসেছি এপিসোড 14 থেকে 18। আর এটাই এই সিজনের শেষ পর্ব। তো গত পর্বের শেষে আমরা দেখেছিলাম জিরোম মূলত ম্যাডাম ভায়োলেট থেকে জেইনকে বাঁচানোর জন্যই ওকে বিষ দিয়েছিল। দেন জেইন আর ফ্রিটজির মাঝেও সম্পর্ক কিছুটা ভালো হয়ে গেছে। এরপর ক্যান্টিনে জেইনের বলাতে এসের পালং শাকে অ্যালার্জি থাকার পরও এস সেটা খেয়ে নিয়েছিল, যার ফলে এসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এই কারণে তো ছাত্রছাত্রীরা সবাই জেইনের উপর রেগে যায়, স্পেশালি রোকস্যান আর অ্যাঞ্জেলিকা। ওরা তো জেইনকে মেরে ফেলতেই যাচ্ছিল, তবে ঠিক সময় এস এসে জেইনকে বাঁচিয়ে নিয়েছে। এস রেগে দুই গ্যাংকে আদেশ দিয়েছে যারা যারা জেইনের এই অবস্থা করেছে তাদেরকে টার্গেট বানানোর জন্য, আর তাদের সাথে যা ইচ্ছে তাই করতে পারবে। আর ডাক্তার রেজনও জানতে পেরেছে জেইনের রক্তের মাধ্যমেই তাদের সেই ফর্মুলা সফল হবে, মানে জেইনের রক্ত দিয়েই তারা সেই অমৃতের সিরামটা বানাতে পারবে। এবার শুরু হয় এপিসোড 14। কাহিনী কিছুদিন পরে যায়। জেইন এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সবাইকে এমন এড়িয়ে এড়িয়ে চলতে দেখে জেইন ভাবে, সবাই আমার সাথে এমনটা কেন করছে? আমি তো ইচ্ছে করে এসকে অসুস্থ করিনি, এরপরও কি আমি এসবের যোগ্য? ওর খুবই কষ্ট হয়। ও তো আর জানে না এস এরপর কি করেছে। এরপর জেইন এসের কাছে গিয়ে বলে, আমি জানি আমার কারণে তোমার যে অবস্থা হয়েছে ওরা কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না, এজন্যই ওরা আমাকে এড়িয়ে চলছে। এস বলে, তুমি ভুল বুঝছ, দূরত্ব বজায় রেখেই ওরা তোমাকে সম্মান জানাচ্ছে। তুমি বেহুশ থাকা অবস্থায় অনেক কিছুই বদলে গেছে। ক্যাম্পাসের সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, আর যারা তোমার ওই অবস্থা করেছে তাদের সবাইকে শাস্তি দেওয়া হয়েছে। জেন কিছুটা ঘাবড়ে বলে, কিসের শাস্তি? এস বলে, সে ব্যাপারে তোমার না জানাই ভালো। আর হ্যাঁ, রোকস্যানকে হেল ইউনিভার্সিটির কুইন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তুমি হেল ইউনিভার্সিটির নতুন কুইন। আমি এটা করেছি যেন সবাই তোমাকে আরও বেশি সম্মান করে। এখন আর ওরা সহজে তোমাকে ছুঁতেও পারবে না। এসব শুনে জেইন অবাক হয়। এস বলে, আর মাথকে হেল ইউনিভার্সিটির নতুন কিং বানানো হয়েছে। এই শুনেই জেন খুশি হয়ে যায়। ও তো এক্ষুনি মাথকে অভিনন্দন জানাতে যেতে চাচ্ছিল। এস জেলাস হয়ে ওকে আটকে বলে, তুমি তো একটু বেশি খুশি হয়ে গেছো দেখছি, তুমি আমাকে ছেড়ে এখন কোথাও যাবে না। জেন বলে, আমি তো এখন এখানের কুইন, তুমি আমাকে কিভাবে আটকাতে পারো? এস বলে, তুমি ভালো করেই জানো এতে আমার কিচ্ছু আসে যায় না। আর তোমার নজর সবসময় মাথের উপর কেন থাকে? জেন বলে, কেন থাকবে না? ও আমার সবচেয়ে কাছের বন্ধু, আর প্রথমে ও আমার ক্রাশও ছিল। এস বলে, ক্রাশের ব্যাপারে ভুলেই যাও, কারণ এখন তুমি শুধু আমাকেই ভালোবাসো। জেন মজা করে বলে, তুমি কিভাবে এটা শিওর হয়ে বলতে পারো? এসও কিছুটা চিন্তায় পড়ে যায়। তখনই হঠাৎ নিকি অ্যাঞ্জেলিকাকে পেটাতে পেটাতে এখানে নিয়ে আসে, যেটা খুবই নৃশংস ছিল। এসব দেখে জেন অ্যাঞ্জেলিকাকে বাঁচাতে চাচ্ছিল। এস ওকে থামিয়ে বলে, আমি নিজের দেয়া আদেশ এভাবে আটকাতে পারবো না। ওদেরকে শাস্তি দেওয়ার কথা আমিই বলেছি। জেইনের খারাপ লাগে। ও এসকে এসব থামাতে বলে, তবে এস থামায় না। আর অ্যাঞ্জেলিকাকে বলে, তোমার ভাগ্য ভালো যে এখানে জেইন আছে, আর না হয় তুমি আজ বাঁচতে না। নিকি অ্যাঞ্জেলিকাকে টেনে হিচড়ে নিয়ে যায়। জেইন বলে, এসব বেশি হচ্ছে, আমি চাই না কাউকে এভাবে শাস্তি দেওয়া হোক। এস ওর কথায় পাত্তা দেয় না। পরদিন মিস কাথ জেইনকে বলে স্টোর রুম থেকে কিছু ফাইলস নিয়ে আসতে। জেইন সেখানে যাওয়ার সময় সবাইকে দেখে বুঝতে পারে আসলে কেউ ওকে এড়িয়ে চলছে না। সবাই তো এসের থ্রেটের কারণে ভয়ে ভয়ে ওর থেকে দূরে থাকছে। জেইন শুধু এটাই ভাবে এসব কারণে যেন এসের কোনো ক্ষতি না হয়। এরপর জেইন যখন স্টোর রুমে ফাইল নিতে আসে, হঠাৎ অ্যাঞ্জেলিকা এসে বলে, এখন তো তুমি খুবই খুশি তাই না? কিছুদিন আগেই এখানে এসে তুমি সুপ্রেমোর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছো, এখানের কুইন হয়ে 4th র্যাঙ্কে চলে গেছো। এত কিছুর পরও তোমার মন ভরেনি? এরপরও সুপ্রেমোর পিছু কেন পড়ে আছো? তুমি দেখো না তোমার কারণে সুপ্রেমো কতটা দুর্বল হয়ে যাচ্ছে? জেইন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, তোমার কি মনে হয় সুপ্রেমোর কিছু হলে আমি খুশি হই? আমারও একই রকম কষ্ট হয়। আমি তো ইচ্ছে করে ওকে ভালোবেসে বসিনি। তবে অ্যাঞ্জেলিকা রেগে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্টোর রুমের দরজাটা লক করে দেয়, আর বলে, তুমি কি ভেবেছ শাস্তি পাওয়ার পরও আমি চুপ হয়ে যাব? তুমি এখানেই বন্দি থাকো, আমার কিচ্ছু আসে যায় না। এর ফলে আমার সাথে কি হবে? সুপ্রেমোকে রক্ষা করার জন্য আমি সব কিছু সহ্য করতে পারবো। জেইন বলে, তুমি কি ভাবো আমি সুপ্রেমোর খারাপ চাই? আর ওকে অনুরোধ করে দরজাটা খুলে দিতে। অ্যাঞ্জেলিকা বলে, তুমি যদি সত্যি সুপ্রেমোকে ভালোবাসো ওর থেকে দূরে থাকো। এই বলে চলে যায়। কেউই জেইনের শব্দ শুনতে পায় না। ও অসহায়ের মতো বসে থাকে।
আর ও সব কিছু ভাবতে থাকে যে সবাই ওকে সুপ্রেমোর থেকে দূরে থাকতে বলেছে, তবে সুপ্রেমোই তো সবসময় নিজের কথা না ভেবেই ওর কাছে থেকে ওকে রক্ষা করে গিয়েছে। ম্যাডাম ভায়োলেটও বলেছিল সুপ্রেমো কারো সাথে সম্পর্কে জড়াতে পারবে না। জেন তো সুপ্রেমোকে অনেক ভালোবেসে ফেলেছে, এখন কিভাবে দূরে যাবে, নাকি সুপ্রেমোর ভালোর জন্য দূরে সরে যাওয়াটাই ঠিক হবে। জেন বুঝতে পারছিল না কী করবে, তবে ডিসিশনটা জলদিই নিতে হবে। এভাবেই অনেকক্ষণ পার হয়ে যায়। ওদিকে সুপ্রেমো জেনকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর ওকে দেখেই বলে, ঠিক আছো তুমি, তোমার সাথে কে এমনটা করেছে? জেন পুরো চুপ করে থাকে। এস বলে, ঠিক আছে পরে বলো, প্রথমে চলো এখান থেকে বের হই। তখনই এখানে মাত চলে আসে। ওকে দেখেই জেন এসকে ছেড়ে মাতের কাছে চলে যায়। মা তো ওকে জড়িয়ে ধরে। এসব দেখে এসের অনেক কষ্ট হয়। এ সময় জেইনের ওই দিনের কথা মনে পড়ে। এস কিভাবে ওর জীবনটা বাঁচিয়েছে, সব সময় ওর পাশে থেকেছে, ওকে বাঁচানোর জন্য আর রক্ষা করার জন্য নিজের কথাও ভাবেনি। এসব মনে করে ও মাতের হাত সরিয়ে আবারও দৌড়ে এসের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি অনেক হাঁপিয়ে গেছি। এস বলে, চিন্তা করো না, আমি সব সময় তোমার জন্য লড়াই করব। মানে জেইন এবার সত্যি এসকে কাছে টেনে নিয়েছে। আমার কাছে এই সিনটা বিরক্তিকর লেগেছে, মানে ব্যক্তিগত মতামত। বেচারা মাতের কি অনুভূতি বলতে কিছু নেই, এভাবে ওর অনুভূতি নিয়ে খেলার মানেটা কি? এই ছেলেটাও তো সবসময় জেইনের পাশেই ছিল। বেচারা মন ভরা দুঃখ নিয়ে চলে যায়, বুঝতে পারে জেইন আর কখনোই ওর হবে না। পরদিন জেইন আর এসকে একসাথে দেখে ক্যাম্পাসের সবাই তো ভয় পাচ্ছিল। ওরা একদম পাওয়ার কাপলের মতো হাঁটছিল, দুজন খুবই খুশি। এইসব দেখে তো বন্ধুরা জেইনকে টিজ করতে থাকে। জেইন লজ্জা পাচ্ছিল, তবে এস তো খুবই খুশি। অন্যদিকে দুই গ্যাংয়ের সদস্যরা রোকস্যানকে খুঁজছিল ওকে শাস্তি দেওয়ার জন্য। রোকস্যান ভয়ে কোথাও লুকাচ্ছিল। দূর থেকে জেইন ওকে দেখতে পায়, তবে ও কাউকে কিছু বলে না। এ সময় হই এখানে আসলে জেইন হইয়ের সাথে কথা বলতে থাকে। এস এসে এসব দেখতে পায় আর বলে, তোমায় এমন মনমরা লাগছে কেন? জেইন বলে, তুমি কি আমায় একটু স্পেস দিতে পারবে? আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। এস দূরে যাবে কি উল্টো শক্ত করে ওকে জড়িয়ে ধরে। জেইন বলে, তুমি কি আমার থেকে মাইর খেতে চাচ্ছ? এস বলে, তুমি চাইলে মারতে পারো। এখন আগের চেয়ে কিছুটা ভালো লাগছে। জেইন বলে, মানে? এস বলে, এটা হলো আমার হাগ ক্যাপসুল, মানে আমার জড়িয়ে ধরাটা দুনিয়ার সবচেয়ে ভালো মেডিসিন। এটা যে কোনো দুঃখ দূর করে দিতে পারে। জেইন হেসে বলে, তাহলে কি আমি আরও একটি পেতে পারি? এসও দুষ্টুমি করে বলে, তোমার তো ওভারডোজ হয়ে যাবে। জেইন হাসে আর এবার ও নিজেই এসকে শক্ত করে জড়িয়ে ধরে। জেইন ওকে এতটাই ভালোবেসে ফেলেছে, এখন চেয়েও ওর থেকে দূরে সরতে পারছিল না। পরের দৃশ্যে ওরা যখন এসএসজি অফিসে আসে, অনেল আর মিস কাথ এসকে জিজ্ঞেস করে রবিবার এসের কোনো প্ল্যান আছে কি না, কারণ ওই দিন এসের জন্মদিন। মিস কাথ বলে, ওই দিন তোমার কোনো প্ল্যান না থাকলে আমাদের জানিয়ে দিও, ওই দিন তুমি যা চাইবে তোমাকে তাই দিব। এস বলে, আসলেই আমি যদি বলি ওই দিন আমাকে একা ছেড়ে দিন, তাহলে মানবেন? এই শুনে মিস কাথ কিছুটা রেগে যায়। এস বলে, আমি জানতাম আমি যেটা চাই আপনারা কখনো সেটা আমাকে দিতে পারবেন না। উনি বলে, কথা দিয়ে খেলা বন্ধ করো, তোমার তো গ্রেটফুল থাকা উচিত, এত কিছুর পরও তোমার পজিশনটা টিকে আছে। অনেল বলে, অন্য ছাত্রছাত্রীরা যদি জানতে পারে আপনি কিভাবে জেনকে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন, তাহলে সবাই রেগে যাবে যে আপনি সবার ক্ষেত্রে একই বিচার করছেন না। এস রেগে বলে, আপনারা দেখতে পাচ্ছেন না এখানে জেইন আছে, এরপরও এসব কথা কেন বলছেন? মিস কাথ বলে, ভালোই হয়েছে, ওরও জানা উচিত ওর কারণে তুমি কি কি নিয়ম ভঙ্গ করছো আর নিজের পজিশনটাও ঝুঁকিতে ফেলছো। আমি এসব তোমাদের ভালোর জন্যই বলছি, তুমি কেন বুঝতে পারছো না? জেন বলে, আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি আমাকে বলুন আমি সুপ্রেমোকে বাঁচানোর জন্য কি কি করতে পারি। অনেল বলে, সুপ্রেমোকে বাঁচাতে চাইলে নিজের সীমার মাঝে থাকো, সুপ্রেমো কোনো সম্পর্কে জড়াতে পারবে না, তাই তোমার উচিত তার থেকে দূরে থাকা। এস রেগে বলে, জেইন আমাকে ছেড়ে কোথাও যাবে না, এর পরিণতি কি হবে আমার কিচ্ছু আসে যায় না। এ সময় এখানে রোকস্যান চলে আসে, ও ওনাদের মাঝের সকল কথা শুনে ফেলেছে। ও আচ্ছা, তাহলে জেইনের আগেও শাস্তি পাওয়ার কথা ছিল আর সুপ্রেমো ওকে বাঁচিয়ে দিয়েছে, তাহলে তো সুপ্রেমো আমাদের সবার সাথে অন্যায় করছে। সবাই যদি এটা জানতে পারে কি হবে ভেবে দেখেছ? সুপ্রেমোর এই অবিচার কেউই মেনে নিবে না। এরপর ও জেইনকে বলে, তোমার আর সুপ্রেমোর মাঝে যে কিছু আছে এখানে অবাক হওয়ার কিছুই নেই। তুমি কি জানো আগের সুপ্রেমো কেন গায়েব হয়ে গেছে?
একই ভুল লাক্সও করেছিল, যেটা এখন সুপ্রেমও করছে তোমার সাথে সম্পর্কে জড়িয়ে। এসব শুনে জেইন পুরো থমকে যায়। রোকসান বলে, শুধু অপেক্ষা করো, আমি সবাইকে তোমাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেওয়ার পর কি হয় সেটা দেখে নিও। জেইনের এসের জন্য চিন্তা হয় আর রোকসানের পায়ে পড়ে অনুরোধ করতে থাকে যেন কাউকে কিছু না বলে। এস ওকে এসব করতে নিষেধ করে। ওর তো রোকসানের উপর অনেক রাগ হয়। রোকসান ওকে বলে, এখন তুমি সব হারাবে, এই বলে চলে যায়। মিস কাঁধ চিল্লিয়ে জেনকে বলে, সব দোষ তোমার। এস জলদি ওকে অন্য জায়গায় নিয়ে যায় আর বলে, একদমই সাহস করবে না আমায় ছেড়ে চলে যাওয়ার। জেন বলে, এটাই একমাত্র উপায় তোমাকে রক্ষা করার। এস বলে, আমি এই পজিশন ছাড়াও বাঁচতে পারবো, তবে তোমাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেই পারি না। জেন বলে, কেন? এতদিন যেভাবে ছিলে সেভাবেই বাঁচতে পারবে। এস বলে, এতদিন আমি জীবিত ছিলাম ঠিকই, তবে আমার মাঝে কোনো প্রাণ ছিল না। তুমি আসার পরই আমি নিজেকে মানুষ হিসেবে অনুভব করতে শুরু করেছি। এখন আমি নিজের মন খুলে শ্বাস নিতে পারি। তবে জেন তো চাচ্ছিল না ওর কারণে এসের কোনো ক্ষতি হোক। এস ওকে অনুরোধ করতে থাকে, জেনকে ছাড়া ও বাঁচতেই পারবে না, আর ওকে ডার্লিং বলে ডাকে। আমার জন্মদিন আসছে, উপহার হিসেবেই আমার সাথে থেকে যাও। আমার মনটা তোমার কাছে, সেটা এভাবে ভেঙে দিও না। ওর এমন আকুতি মিনতির পরেও জেন ওর ভালোর জন্য দূরে সরে যেতে চাচ্ছিল, তবে এস ওকে কথা বলার সুযোগও দেয় না। জেনকে আরও কাছে টেনে গান গেয়ে গেয়ে নিজের সকল অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করতে থাকে। জেইনও আর ওকে দূরে সরাতে পারে না। ওরা যেন ওদের ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য সব কিছুর সাথে লড়াই করতেও রাজি। এস ওকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু এবারও ওদের কিস সম্পূর্ণ হয় না। রোকসান এসে তালি বাজিয়ে বাজিয়ে বলতে থাকে, বাহ বাহ, কী দৃশ্য দেখতে হচ্ছে। এসও খোঁচা মেরে বলে, তোমায় এখনও জীবিত দেখে ভালোই লাগছে। রোকসান বলে, আমাকে বাঁচিয়ে রেখে তুমি বড় ভুল করে ফেলেছ। এই শুনে এস পকেট থেকে চাকু বের করে, 3 পর্যন্ত গুনবো, ততক্ষণে না গেলে তোমাকে মেরেই ফেলবো। রোকসানও ভয় পেয়ে এখান থেকে পালায়। এস আবারও জেইনের সাথে মিষ্টি করে কথা বলে। কালই এসের জন্মদিন। জেইন বলে, আমি তো এখনও তোমার জন্য কোনো উপহার রেডি করিনি। এস বলে, ডার্লিং, তুমি এসব কি বলছো? তুমি তো আমার সবচেয়ে বড় উপহার। তুমি আমার কাছে থাকলে আর কিছুই ম্যাটার করে না। আর হ্যাঁ, আগামীকাল আমি আমার জন্মদিনে তোমার সাথে ডান্স করতে চাই। জেইনও এতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর জেইন ক্লাসে যাচ্ছিল। হঠাৎ নাজির আর নিকি এসে ওকে থামায়। যাই হয়ে যাক, আগামীকাল তুমি সুপ্রেমোর বার্থডে পার্টিতে যাবে না। জেন বলে, ও আচ্ছা, সেখানে যেতে কে আমাকে থামাবে? এর সাথেই নাজির আর নিকি ওকে বেঁধে ফেলে। এ সময় নকল রেজ এসে বলে, তোমরা কি করছো? নাজির বলে, এতে তোমার কি? নকল রেজ বলে, তোমরা চাইলে আমার হেডকোয়ার্টারে জেনকে রাখতে পারো, কারণ আমি চাই না জেন তোমাদের গ্যাং মেম্বারদের সাথে থাকুক, সেখানে ওর বিপদ হতে পারে। নিকি বলে, এখন তুমি ওকে নিয়ে চিন্তা করছো? তুমিই তো একদিন ব্লাডি নাইটে ওকে একা ছেড়ে দিয়েছিলে। নকল রেজ বলে, আমি শুধু সাজেশন দিয়েছি, তোমাদের যা ইচ্ছে করো, এই বলে চলে যায়। জেইন ওদের বলে, তোমরা আমার সাথে এমনটা কেন করছো? নিকি বলে, তুমি বুঝতে পারছো না, আমরা এসব সুপ্রেমোকে রক্ষা করার জন্য করছি। হেল ইউনিভার্সিটিতে ভালোবাসার কোনো জায়গা নেই, এখানে ভালোবাসা বিষের মতো। জেন বলে, ও তাহলে তোমরা কি করছো? তোমরা তো একজন আরেকজনকে ভালোবাসো, তাহলে তোমরা মরে যাচ্ছ না কেন? নিকি আবারও ওর মুখ চেপে বলে, কষ্টের সাথে বলতে হচ্ছে, আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই। নাজির কিছুটা অবাক হয়ে নিকির দিকে তাকায়, কারণ ও নিকিকে সত্যিই ভালোবাসে, তবে নিকি কীভাবে কে জানে। তখনই এখানে মাথ চলে আসে। মাথকে দেখে জেইন কিছুটা স্বস্তি পায়। অবাক করার বিষয়, মা তো ওর সাহায্য করে না, আর ওদের বলে জেনকে কষ্ট দিও না। জেন তো বিশ্বাসই করতে পারছিল না। মাথ বলে, যাই হয়ে যাক, তুমি কাল সুপ্রেমোর জন্মদিনে যেতে পারবে না, এই বলে চলে যায়। ওরা জেনকে বেহুশ করে কোথাও নিয়ে যায়। রাতের আধারে জিরোম লুকিয়ে লুকিয়ে সেই ডার্ক হেল জেলে যায়, যেখানে সুপ্রেমো অন্যায়কারীদেরকে শাস্তি দিত। জিরোম সেখানের তালা খুলে ভেতরে ঢোকে আর কিছু একটা করে আবারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যাডাম ভায়োলেট এক স্টুডেন্টকে বলে, জানো তোমাকে কেন এখানে ডাকা হয়েছে? একমাত্র তোমার উপরই আমি ভরসা করতে পারি, তুমি বাকি সবার মতো না। আমি চাই তুমি এই শেষবারের মতো আমার হয়ে কাজটা করো। কিছুদিন পরই বড় এক লড়াই হতে চলেছে, আর এ ব্যাপারে কেউই যেন কিছু জানতে না পারে। তুমি ওদের মনোযোগটা অন্যদিকে সরিয়ে রাখবে। তুমি এটা করতে পারলে তুমি এখান থেকে বের হয়ে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। এই স্টুডেন্ট আর কেউ না, লিউক ছিল। লিউক বলে, আপনি একদম ঠিক মানুষকে বাছাই করেছেন।
এখানে নাজির আর নিকি জেইনকে ওদের আস্তানায় নিয়ে আসে। নিকি কোথাও গেলে নাজির ওকে বলে, তুমি নিজেই সব কিছু জটিল বানাচ্ছ। নিকি যেমনটা বলেছে, এরপরও আমার মনে হয় এই হেল ইউনিভার্সিটিতে ভালোবাসা হওয়াটা সম্ভব। তবে তোমাকে এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে কারণ তুমি ভুল সময় ভুল জায়গায় ভুল মানুষের প্রেমে পড়েছ। এর সাথে ও জেইনের মুখের কাপড়টা খুলে দেয়। জেইন বলে, তোমরা আসলে চাওটা কি? নাজির বলে, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, সেই পার্টিতে তোমার না যাওয়াটাই ভালো হবে। আসলে আমি কখনোই তোমার পথের বাধা হতে চাইনি। জেইন বলে, তুমি কিভাবে এটা বলতে পারো? তোমরা তো শুরু থেকেই আমাদের বিপক্ষে ছিলে। নাজির বলে, এমনটা না। আর সুপ্রেমো তার বার্থডে পার্টিতে সবাইকে জানিয়ে দিবে যে তোমরা দুজন ডেট করছো। আর সুপ্রেমো যদি একবার এই কাজ করে ফেলে তাহলে তার সকল পরিশ্রম ধুলায় মিশে যাবে, স্পেশালি তার সম্মান। তারা সুপ্রেমোকে তার পথ থেকে সরিয়ে দিবে। এসব শুনে জেইন কাঁদতে থাকে। ও তো এমনটা চায় না। নাজির বলে, সব কিছুর পরও আমরা সবাই সুপ্রেমোকে সম্মান করি। আর এখানে সম্মান মানে পাওয়ার। একবার যদি সে তার সম্মান হারিয়ে ফেলে তাহলে সব শেষ। এতদিন ধরে সুপ্রেমো গ্যাংদের মাঝে সমঝোতা তৈরি করেছে, তাও ধ্বংস হয়ে যাবে। এর ফলে আমাদের শত্রুরা শক্তিশালী হয়ে যাবে। সকল ছাত্রছাত্রীদের ভাগ্য সুপ্রেমোর উপর নির্ভর। সে একাই এখানের প্রশাসন নিয়ন্ত্রণ রেখে আমাদেরকে আগলে রেখেছে। সুপ্রেমো ছাড়া আমরা কিছুই না। এসব শুনে জেইন পুরো ব্যাপারটা বুঝতে পারে আর বলে, আমি যদি সুপ্রেমোর থেকে দূরে সরে যাই তাহলে কি হবে? নাজির বলে, তাহলে আমরাও তোমার পথে আসব না। জেইন বুকে কষ্ট চেপে বলে, ঠিক আছে, আমায় যেতে দাও। মানে ও সুপ্রেমোর জীবন থেকে দূরে সরতে রাজি হয়ে গেছে। নাজির বলে, আমি শুধু এবারের জন্যই তোমাকে বিশ্বাস করছি। এখন তুমি একমাত্র সুপ্রেমোকে আর এখানের সকল স্টুডেন্টদেরকে বাঁচাতে পারো। এর সাথে ও জেইনকে ছেড়ে দেয়। নিকি এসে বলে, ও তোমার কথা মানবে তো? নাজির বলে, আমি শিওর না। তবে এর বড় সুপ্রেমো তাদের সম্পর্কের কথা ঘোষণা করলে আমি নিজেই সুপ্রেমোকে দেখে নিব। এ সময় এখানে লিউক আসে। নাজির বলে, তুমি এত সময় কোথায় ছিলে? লিউক মিথ্যে বলে, ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের উপর নজর রাখছিলাম আর কি। একটু আগে তারা ইস্ট উইংয়ে একটা মিটিং করেছে। ও তো আসলে ম্যাডাম ভায়োলেটের সাথে মিলে ওদেরকে মিথ্যে বলছিল, ওদের নজর অন্যদিকে রাখার জন্য। নাজির ওকে আশেপাশে আরও ভালো করে নজর রাখতে বলে। পরদিন ছিল সুপ্রেমোর জন্মদিন। জেইন ক্যাম্পাসে আসলে রোকসেন আগের মতো ওর চামচিদের নিয়ে জেইনকে ঘিরে ধরে। রোকসেন সবাইকে জেইন আর সুপ্রেমোর সম্পর্কের ব্যাপারে বলে দিয়েছে আর এটাও বলেছে সুপ্রেমো কিভাবে জেইনকে শাস্তি থেকে বাঁচিয়েছে, যার ফলে সবাই জেইনকে ঘুরছিল। রোকসেন সবাইকে ভড়কাতে থাকে, এই মেয়েটা আমাদের সুপ্রেমোকে নিজের জালে ফাঁসিয়েছে। আমাদের সুপ্রেমোর এত ক্ষতি করার পরও আমরা ওকে ছেড়ে দিতে পারি না। সবাই একজোট হয়ে বলে, হ্যাঁ, ওকে তো শাস্তি পেতেই হবে। জেন বলে, ঠিক আছে, যা ইচ্ছে করো, তবে ভুলে যেও না এর পরিণতি কী হবে। আমি এখন হেল ইউনিভার্সিটির কুইন এসএসজি সেক্রেটারি, তো কী শাস্তি হতে পারে ভেবে দেখো। সবাই তো এবার ভয়ে রোকস্যানকে পাত্তা না দিয়ে চলে যায়। জেন রোকস্যানকে বলে, তুমিও এবার কিছু করলে শাস্তি থেকে রেহাই পাবে না। ওকে এভাবে দেখে হঠাৎ রোকস্যানের চোখে পানি চলে আসে। সামান্থা। আর বলে, তুমি জানো কেন শুরু থেকেই আমি তোমাকে অপছন্দ করি? কারণ তোমার মাঝে আমি সামান্থাকে দেখতে পাই। এই নরকে আমি একমাত্র সামান্থাকেই নিজের বন্ধু ভেবেছিলাম, কিন্তু সে আমাকে এই নরকে একা ছেড়েই চলে গেছে। জেইন ওর মাঝের কষ্টটা বুঝতে পারে আর বলে, এরকম কিছুই না, আসলে তারা সামান্থাকে মেরে ফেলেছে। তবে রোকস্যান সেটা মানে না। আমি কখনোই ভাবিনি সামান্থা আমাকে এভাবে একা ছেড়ে চলে যাবে। এর জন্য আমি ওকে ঘৃণা করি। আমি তোমাকে এখানে সবাইকে ঘৃণা করি। এই বলে ও কাঁদতে কাঁদতে চলে যায়। আসলে এখানে সবারই কিছু না কিছু ব্যাকস্টোরি আছে। যাদেরকে আমরা খারাপ ভাবছিলাম, দেখা যায় তারাই আসলে ভালো হতে চলেছে। রাতের বেলা সবাই সুপ্রেমোর বার্থডে পার্টি এনজয় করছিল। সবার নজর সুপ্রেমোর দিকেই ছিল। সুপ্রেমো জেইনের অপেক্ষা করছিল। যখনই জেইন আসে সুপ্রেমো অনেক খুশি হয়। ডার্লিং, তোমায় অনেক সুন্দর লাগছে। জেইন ওকে জড়িয়ে ধরেই জন্মদিনের উইশ করে আর বলে, আমি তোমায় অনেক ভালোবাসি। সুপ্রেমো খুশি হয়ে বলে, আমি সবাইকে জানাতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। জেইনের খুবই কষ্ট হচ্ছিল। ও সুপ্রেমোর গালে হাত বুলিয়ে ডার্লিং বলে ডাকে। সুপ্রেমো বলে, এ সময় আমার তোমাকে চুমু করতে ইচ্ছে করছে, তবে আমার মনে হচ্ছে তোমার মনে অন্য কিছু চলছে। জেইন বলে, আমি তোমায় ভালোবাসি, তবে আমাদের এখানেই সব বন্ধ করা উচিত। তোমায় ভালোবাসাটা খুবই কষ্টকর। সুপ্রেমোর পুরো দুনিয়াটাই যেন ধ্বংস হয়ে যায়। ও বলে, এসব কি বলছো? আমি ভেবে নিব আমি কিছুই শুনিনি। আমরা এখনও ঠিকমতো ডেট করতেই শুরু করিনি, আর তুমি এখনই শেষ করতে চাচ্ছ? তুমি কি আমায় বিশ্বাস করো না? জেইন বলে,
আমি আমার জীবনের চেয়েও বেশি তোমায় বিশ্বাস করি। সুপ্রেমো ওকে মানানোর চেষ্টা করে, ওকে আদর করে ডাকে। জেন পিছু ঘুরে যায়। সুপ্রেমো বলে, তুমি যদি একটা বারও আমার দিকে না ঘুরে 10 কদম সামনে এগিয়ে যাও, তাহলে আমি আমাদের মাঝের সব কিছু ভুলে যাব। তবে যদি একটা বারও আমার দিকে ঘুরেছ, তাহলে তুমি একেবারের জন্য আমার হয়ে যাবে। জেন কাঁদতে থাকে। ও নিজের বুকে কষ্ট চেপে রেখে সামনে এগোতে থাকে। ও সুপ্রেমোকে অনেক ভালোবাসে, তবে এর পরিণতি যা হতে চলেছে সেটা ও চায় না। এর সাথেই ও 10 কদম পূরণ করে দেয়ালের পেছনে লুকিয়ে অনেক কাঁদতে থাকে। সুপ্রেমোর প্রচণ্ড কষ্ট হয় আর বলে, আমি চাই যাই হয়ে যাক তুমি সব সময় খুশি থাকো। আমি তোমায় ভালোবাসি আর সব সময় ভালোবাসবো। এভাবেই দুজন আলাদা হয়ে যায়। পরের দৃশ্যে ম্যাডাম ভায়োলেট এস আর জেনকে অফিসে ডাকে, যেখানে আগে থেকেই মিস কাথ আর অনিল ছিল। ফ্রান্সিসকো হেসে বলে, ইতিহাস পুনরায় হতে চলেছে। ম্যাডাম ভায়োলেট বলে, তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে কারণ আমি একটা ডিসিশন নিয়েছি যেটা তোমাদের জানাতে চাই। সুপ্রেমো আর জেইন, আমি তোমাদের আগে থেকেই সন্দেহ করেছি, তো এবার সুপ্রেমোকে তার পদ থেকে সরানো হলো। এই শুনে মিস কাথ আর অনিল বলে, সুপ্রেমো হেল ইউনিভার্সিটির জন্য অনেক কিছু করেছে, আর উনি তো এমন কোনো নিয়ম ভঙ্গ করেনি যার জন্য তাকে এই শাস্তি দেয়া হবে। মিস কাথ বলে, এসব গুজব ছাড়া আর কিছুই না। জেইন আর সুপ্রেমোকে নিয়ে যে রিউমার ছড়িয়েছে, এর কি কোনো প্রমাণ আছে? তারা শুধু নিজেদের কাজ করে গেছে, আর কিছুই না। ফ্রান্সিসকো হেসে বলে, আমরা কি অন্ধ নাকি? মিস ভায়োলেট কিছু না শুনেই সুপ্রেমোকে পদ থেকে সরাতে চাচ্ছিল। সুপ্রেমো বলে, আপনি তো আগেই সব কিছু ভেবে নিয়েছেন, তাই লুকানোর কোনো দরকার নেই। এর সাথে ও বলতেই যাচ্ছিল ও সত্যি জেনকে ভালোবাসে। কিন্তু তখনই জেন বলে উঠে, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না আর হবেও না। আমি শুধু সেক্রেটারি হিসেবে তার সাথে কাজ করেছি, আর কিছু না। ওর কথা শুনে সুপ্রেমোর অনেক কষ্ট হয়। ওনারা ওদের কথায় বিশ্বাস তো করে না, তবে যেহেতু কোনো প্রমাণ ছিল না, এজন্য মিস ভায়োলেট সোজাসুজি সুপ্রেমোকে ওর পদ থেকে সরাতে পারে না। কিন্তু এরপরও ওকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয়। এভাবে জেইনের ফলে আজ সুপ্রেমোর পদটা বেঁচে গেল। জেইন তো দূরে এসে অঝরে কাঁদতে থাকে। সুপ্রেমো ওর কাছে এসে বলে, জানো আমার কোন সময়টা বেশি কষ্ট হয়েছে? যাকে আমি সবচেয়ে বেশি চেয়েছি সেই আমাকে অস্বীকার করলো। আমি কি তোমার কাছে এতটাই মূল্যহীন যে আমাকে ছেড়ে দিতে তোমার একটুও বাধলো না? তুমি কি সত্যি আমায় কখনো ভালোই বাসনি? জেন বলে, হ্যাঁ, তোমার মতো হৃদয়হীন একটা মানুষকে কে ভালোবাসবে? আমাকে আর জ্বালিও না। ওর কথা শুনে সুপ্রেমোর মনটা ভেঙে চুরমার হয়ে যায়, আর ওর কাছে এসে বলে, আমি চাই তুমি লড়াই করো, আমার জন্য না, তোমার বন্ধুদের জন্য, স্পেশালি তোমার জন্য। আমি তো প্রমিস করেছি, আমি আমার জীবন দিয়ে হলেও তোমায় রক্ষা করে যাব। যা কিছুই হয়ে যাক, তুমি সবসময় আমার কুইন থাকবে। আর ওকে আলতো করে চুমু করে চলে যায়। জেইন অনেক কাঁদতে থাকে। হ্যাঁ, আমিও লড়াই করে যাব, আমার বা আমার বন্ধুদের জন্য না, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমায় রক্ষা করার জন্য লড়াই করে যাব, মাই কিং। এভাবেই কিছুদিন পার হয়। সুপ্রেমোকে ইদানিং দেখাই যায় না। জেইনের ওর জন্য অনেক চিন্তা হয়, তবে শো করে না। মিস কাথ খেয়াল করে জেইন কেমন মন মরা হয়ে গেছে, আর বলে, সব কিছু এভাবে শেষ হওয়াটাই আমাদের জন্য ভালো হয়েছে। তুমি অনেক স্ট্রং। তোমায় অনেক ধন্যবাদ সুপ্রেমোকে বিপদ থেকে বাঁচানোর জন্য। তোমার কারণেই ম্যাডাম ভায়োলেটের প্ল্যানটা ভেস্তে গেছে। জেইন বলে, আপনার কথার মানে কি? মিস কাথ বড় এক সিক্রেট প্রকাশ করে। উনি বলে, ম্যাডাম ভায়োলেট এসকে সুপ্রেমোর পদ থেকে সরানোর অনেক সুযোগ খুঁজছিল, যেটা মোটেও সহজ ছিল না, কারণ সকল স্টুডেন্টদের কাছে সুপ্রেমোর গুরুত্ব অনেক। তবে যখনই তুমি এখানে এসেছ, ম্যাডাম ভায়োলেট বুঝতে পেরেছে তুমি সুপ্রেমোর দুর্বলতা, আর যেটা দিয়ে উনি সুপ্রেমোকে রাস্তা থেকে সরাতে পারবে। উনি চাচ্ছিল এসকে সুপ্রেমোর পদ থেকে সরিয়ে তার ছেলেকে সুপ্রেমোর পদে বসাতে। ওনার ছেলে আর কেউ না, লিয়াম। এই শুনে তো জেইন পুরো অবাক। এরপর জেইন হলে লিয়ামকে দেখতে পায়। লিয়াম ওকে হাই বলে। জেইন ভাবতে থাকে, মনে হয় না লিয়াম খারাপ হবে, কিন্তু কি হবে তা তো সামনেই দেখা যাবে। এরপর জেইন ওই অমৃতের ব্যাপারে জানার জন্য লাইব্রেরি থেকে কিছু বই বের করে। রাজা কুইন শিয়নের অমরত্বের রহস্য, গোপন এক ফর্মুলা যেটা মানুষকে চির যৌবনত্ব আর অমরত্ব দিবে। জেইন ভাবতে থাকে, এর সাথেই কি হেল ইউনিভার্সিটি ল্যাবের কানেকশন আছে? পরের দৃশ্যে ক্লাস শেষে স্যার আলভারেজ জেনকে থামিয়ে বলে, আমাদের অনেক দেরি হয়ে গেছে। জানা গিয়েছে তারা সেই ফর্মুলা বানাতে সাকসেসফুল হয়ে গেছে। আজ বা হোক কাল তারা সেটা বানিয়েও ফেলবে, আমাদের আর কিছুই করার থাকবে না। জেন বলে, তাহলে তো আমাদের এখনই কিছু করা উচিত, আমরা তাদেরকে এভাবে জিততে দিতে পারি না।
উনি বলে, তুমি এখন যাই করছো থামিয়ে দাও, আমি চাই না আমার কারণে তুমি কোনো বিপদে পড়ো। উনি যাওয়ার পর জেন বুঝতে পারে না ওর এখন কি করা উচিত। এজন্য ও এসের দেয়া চাকুটা বের করে। হঠাৎ জিরম আসলে জেন ঘাবড়ে ওর হাত থেকে চাকুটা পড়ে যায়। জিরম সেটা দেখে অবাক হয়ে বলে, তুমি এটা কোথায় পেলে? তুমি জানো এই চাকুতে থাকা এই চিহ্নটা কার? জেন বলে, ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের। জিরম বলে, না, এই চিহ্নটা রেজ সিলভ্যানিয়ার। জেন অবাক হয়ে বলে, তুমি এত কিছু কিভাবে জানো? জিরম বলে, তোমাকে এখন সত্যটা জানানো উচিত। আসলে আমি ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ে জয়েন হয়েছি। জেন অবাক হয়। জিরম বলে, আপাতত ব্যাপারটা ভ্যানেসাকে জানিও না। আর খুব শীঘ্রই এখানে অনেক কিছু হতে চলেছে। আমরা খবর পেয়েছি ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো কোনো বড় এক চাল চালছে, যেটা সবার জন্য বিপজ্জনক। জেন বলে, তুমি যে এই গ্যাংয়ে জয়েন হয়েছ এই ব্যাপারটা কে কে জানে? জিরম বলে, ছেলে বন্ধুরা সবাই জানে, এখন তুমি। জেন আর কিছুই বলে না। ও ডর্মে ফিরে যাওয়ার সময় বুঝতে পারে জিরমও ওদের রক্ষা করার জন্য গ্যাংয়ে জয়েন হয়েছে। এখানে মাথ একা একা ড্রিঙ্ক করছিল। জেইন ওর পাশে বসে আর জিজ্ঞেস করে, ওই দিন কেন তুমি আমার সাহায্য করনি? মাথ বলে, সব কিছুতে ভারসাম্য বজায় রাখতে আমাকে এটা করতে হয়েছে। সুপ্রেমোর তার পজিশনে টিকে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আরও জেইনের দিকে এক নজরে তাকিয়ে বলে, আমি জানি তুমি নিজের ডিসিশন নিজে নিতেই পছন্দ করো, তাই আমিও তোমার পথের আর বাধা হতে চাই না। মানে জেইন যে সুপ্রেমোকে কতটা ভালোবাসে ও সেটা ভালো করেই বুঝতে পেরেছে। জেইনের খারাপ লাগে আর বলে, তুমিও জলদি তোমার মনের মানুষকে খুঁজে পাবে। মাত বলে, এই দুনিয়াতে কি আরেকটা জেইন আছে? জেইন বলে, তার চেয়েও ভালো কাউকে তুমি পাবে। পরদিনও জেইন এসকে কোথাও দেখতে পায় না। ও ক্লাসে না গিয়ে এক নিরিবিলি জায়গায় বই পড়তে থাকে। একটার সময় ঘুমিয়ে পড়ে। কখন যে রাত হয়ে যায় ও টেরও পায় না। এর মাঝে ব্লাডি নাইট শুরু হয়ে যায়। তখনই এস এসে ওকে এখান থেকে নিয়ে যেতে থাকে, কারণ কয়েকজন জেনকে দেখে টার্গেট করেছে। ওরা পালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই কয়েকজন ওদের ঘিরে ফেলে আর ওদের আলাদা করে দেয়। জেইন এসকে ডেকে অনেক কাঁদতে থাকে। আসলে এটা জেইনের স্বপ্ন ছিল। হই ওর কাছে আসাতে ওর ঘুমটা ভাঙল। জেইন কিছুটা ভয় পেয়ে জলদি ডর্মে ফিরছিল। তখনই হঠাৎ আসল রেজ সিলভ্যানিয়া এসে ওর মুখ চেপে আড়ালে নিয়ে যায়। জেইন বলে, তুমি তুমি আসলে চাওটা কি? রেজ বলে, তুমি কেন এসের থেকে হাল ছেড়ে দিলে? আর এসের মতোই আদর করে ওকে ডার্লিং বলে ডাকে। এই শুনে জেইন রেগে যায়। রেজ বলে, আমাকে ভয় পেও না। আর ওর চোখের উপর হাত রেখে আর চোখের সাইডে চুমু দিয়ে একদম এসের মতোই বলে, ডার্লিং প্লিজ আমার কাছে ফিরে আসো। এর সাথে ও বলে, এস আমায় বলেছে তোমাকে এই মেসেজটা দিতে। এটুকু বলেই ও চলে যায়। আমি বুঝলাম না এই সিনের মানেটা কি। জেইন তো শুধু এসের কথাই ভেবে যাচ্ছিল। ডর্মে ফেরার সময় ও ভাবে এই রেজটা আসলে কে। একদম শুরুতে রেজই ওদেরকে বাঁচিয়েছিল। ও বুঝতে পারে না রেজ আসলে ওর শত্রু নাকি বন্ধু। হঠাৎ ও এখানে জিরোম আর ভ্যানেসাকে কিস করতে দেখে ফেলে। ওরা দুজন তো নার্ভাস হয়ে যায় আর বাহানা করে বলতে থাকে, ওর চোখে কিছু ঢুকে গিয়েছিল, আমি সেটাই দেখছিলাম। জেইন তো ওদের নাটক বুঝে ফেলে। আসলে গতকাল ভ্যানেসা হোঁচট খেয়ে জিরোমের কোলে পড়ে ওদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে গেছে। আর তখন থেকেই দুজন ডেট করতে শুরু করেছে। যদিও তারা আগে থেকেই দুজন দুজনকে পছন্দ করত, এতদিন সেটা প্রকাশ করেনি। ওদের দুষ্টুমি দেখে জেইন হাসে। তবে ওর রেজের কথা মনে পড়ে। কেন জেইন এসকে এভাবে ছেড়ে দিল? জেইন মনে মনে বলে, সরি সুপ্রেমো, আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারলাম না। এভাবেই সময় পার হয়। সুপ্রেমোর সাসপেনশনের দিনও ফুরিয়ে আসে। জেইন তো প্রতিনিয়তই সুপ্রেমোকে মিস করছিল। মিয়াওকে বলে, কাল তো সুপ্রেমোর সাসপেনশন শেষ হতে চলেছে, তুমি কি এক্সাইটেড? জেইন তো সেটারই অপেক্ষায় ছিল, কখন ও সুপ্রেমোকে দেখতে পাবে। পরদিন চলে আসে। জেইন জলদি এসএসজি অফিসে সুপ্রেমোকে দেখতে আসে, তবে সুপ্রেমো এখনও আসেনি। এরপর ও বেখেয়ালি হয়ে কোথাও যাচ্ছিল, তখনই কিছু দেখে ওর পায়ের মাটি সরে যায়। অ্যাঞ্জেলিকা এসকে কিস করছিল, আর এস কিছুই বলে না। জেইনের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। মানে এটা কিছু হইল? কেউ আমাকে বুঝাও এই সিনের গুরুত্বটা কি। যাই হোক, কিছুক্ষণ পর জেইন এসএসজি অফিসে আসলে দেখে এস সবার ফাইলগুলো সাইন করছে। জেইনও নিজের ফাইল নিয়ে আসে। এস ওর দিকে না তাকিয়েই ফাইলগুলো সাইন করে দেয়। জেইনকে দেখেই যাচ্ছিল, এস তো ফিরেও তাকায় না। এ সময় অ্যাঞ্জেলিকা এসে এসের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এস ওকে দেখে খুশি হওয়ার ভান করে আর গত রাতের জন্য ধন্যবাদ বলে। অ্যাঞ্জেলিকা বলে, আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। এসবে জেইন আরও কষ্ট পেয়ে চলে যায়।
পরের দৃশ্যে সবাই ক্যান্টিনে ছিল, বন্ধুরা সবাই গল্প করছিল। হঠাৎ ফ্রান্সিসকো ঘোষণা করে আজকের জন্য সকল ক্লাস বাতিল করা হলো। আর ঠিক 1:30 সবাইকে মিটিং রুমে উপস্থিত থাকতে বলে। ওদিকে লিউক ম্যাডাম ভায়োলেটের রুম থেকে কিছু একটা প্ল্যান করে বের হয়। ভ্যানিসা ওদের বলে আমার ভয় হচ্ছে। জেন বলে তাদের প্ল্যান যেটাই হোক না কেন, এবার আমরা সবাই একসাথে লড়াই করব। সবাই এরপর কনফারেন্স রুমে একত্রিত হয়। ম্যাডাম ভায়োলেট এসে বলে নিশ্চয়ই তোমরা এই নরকে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছো। তোমাদের সবার জন্য একটা খুশির খবর আছে, খুব শীঘ্রই তোমরা মুক্তি পেতে চলেছ। সবাই অবাক হয়। জেন মাতকে বলে ঠিক আছো তুমি? মাত বলে কিছু তো গড়বড় আছে, এখানে সবাই থাকলেও নাজির আর নিকিকে দেখতে পাচ্ছি না। ম্যাডাম ভায়োলেট বলে জলদি সকল কিছু শেষ হতে চলেছে, তোমরা এখানে সব কিছুই ফেস করেছ। এখানের সকল ঘটনার সাথে হেল ইউনিভার্সিটির স্মৃতির পাতায় তোমরাও স্মরণীয় হয়ে থাকবে। সবাই ঘাবড়ে যায়। উনি বলে এত বছর যাবৎ আমরা একটা ফর্মুলা বানানোর চেষ্টা করেছিলাম, যেটা দিয়ে মানুষ অমরত্ব লাভ করবে, মৃত মানুষকে জীবিত করতে পারবে। এসব শুনে সবাই ভাবতে থাকে উনি হয়তো পাগল হয়ে গেছে, কি আজব বকছে। উনি বলে আমি আমার সেই ফর্মুলা বানানোর শেষ পর্যায়ে আছি, তাই শেষবারের মতো তোমাদের সবাইকে আমাদের সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ কিছু বোঝার আগেই এখানে কিছু মাস্ক পরা লোক চলে আসে। ম্যাডাম ভায়োলেট বলে আপাতত তোমরা বিশ্রাম নাও। এর সাথেই অ্যাডমিনরা সবাই মাস্ক পরে নেয়, সাথে লিয়ামও। ওই লোকগুলো এখানে বেহুশ হওয়ার গ্যাস ছেড়ে দেয়। এর ফলে কেউ কিছু দেখতেও পারছিল না, সবাই দুর্বল হয়ে পড়ে। জেইনও দুর্বল হয়ে যাচ্ছিল। এস কোনোভাবে ওর কাছে এসে ওকে সামলানোর চেষ্টা করে। এস এখনও বলে ডার্লিং প্লিজ আমার কাছে ফিরে আসো। জেন বলে আমি আসবো। এর সাথেই দুজন বেহুশ হয়ে যায়। রাতের বেলা জেন যখন হুঁশে ফিরে ও নিজেকে এক সেলে দেখতে পায়, সাথে মিয়াও ছিল। জেন বলে বাকিরা কোথায়? মিয়া বলে আমি জানি না, তবে আমার অনেক ভয় হচ্ছে। তখনই দুজন গার্ড এসে একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল। বাকিরা ওনাদের থামানোর চেষ্টা করে, তবে পারে না। মেয়েটাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। কেউই জানে না মেয়েটার সাথে কী করা হবে। সবাই অনেক ভয় পেয়ে যায়। মিয়া হঠাৎ বলে ওঠে জেন সব দোষ আমার কারণেই তোমরা সবাই এখানে ফেসে গিয়েছ। জেন বলে তুমি নিজেকে দোষ দিও না, আমরা নিজেদের ইচ্ছেতে এখানে এসেছি আর ফেসে গিয়েছি। মিয়া বলে আমি তোমাদের মিথ্যে বলেছিলাম, আমি এভাবেই সেই ম্যাপটা খুঁজে পাইনি যেটার মাধ্যমে আমরা এখানে এসেছি। আসলে যখন আমি প্রায় সময় তোমাদের বাসায় থাকতাম, আমি তখন খেয়াল করতাম তোমার বড় বোন অ্যালিসন প্রায় সময় রাতের বেলা বের হয়ে যেত। তার কাছে বড় একটা ব্যাগও ছিল। আমি তখন জানতে চাচ্ছিলাম ওই ব্যাগে আসলে কি আছে। তাই একদিন আমি সেই ব্যাগটা খুলে দেখি, সেখানে অনেকগুলো ডকুমেন্টস, কিছু মিশনের ডিটেলস আর অনেকগুলো ফোন আর একটা গানও ছিল। তুমি যখন বলতে অ্যালিসন একজন সিক্রেট এজেন্ট, আমরা বিশ্বাস করতাম না, তবে ওই দিন আমার বিশ্বাস হয়েছে। এক রাতে আমি অ্যালিসনকে কারোর সাথে ফোনে ওই ম্যাপের ব্যাপারে কথা বলতে শুনেছি। সেখান থেকেই আমার হেল ইউনিভার্সিটি নিয়ে আগ্রহ হয়েছে। এরপরই আমি অ্যালিসনের ব্যাগ থেকে সেই ম্যাপটা চুরি করেছি আর তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। আমি জানতাম না এখানে আমাদের সাথে এসব হবে। আর তোমার বোন অ্যালিসনও হয়তো হেল ইউনিভার্সিটি খুঁজে যাচ্ছে। ও আবারও জেইনের কাছে মাফ চায়। ওর সকল কথা শুনে জেইন অনেক অবাক হয়। এখন মাফ চেয়েও কী লাভ? ওরা তো কয়েকবার মরতেও চলেছিল। যদিও ব্যাপারটা অনেক বড়, জেইন ওকে মাফ করে দেয়। ওদের কাছে এখন এটাই গুরুত্বপূর্ণ, ওদের সবাইকে ঠিকভাবে এখান থেকে বের হতে হবে। এর মাঝে দুজন গার্ড আবারও চলে আসে। এবার তারা মিয়াকে নিয়ে যেতে চাচ্ছিল। জেইন তো কোনোভাবেই মিয়াকে নিয়ে যেতে দিবে না। এজন্য গার্ড বলে মিয়া আর জেইন দুজনকেই নিয়ে যেতে। এবার জেইন লড়াই করতে শুরু করে। প্রথমে একজনকে মেরে তাকে সেই সেলেই আটকে দেয়। এরপর আরেকজনকে পিটিয়ে তার থেকে চাবি নিয়ে সেটা মিয়ার দিকে ছুড়ে দেয়, যেন বাকি সবাইকে মুক্ত করতে পারে। জেইন গার্ডদের সাথে লড়াই করছিল। এই সুযোগে মিয়া সেলগুলো খুলে দেয়। সবাই নিজেদের জীবন নিয়ে এখান থেকে বের হচ্ছিল, আর জেইন গার্ডদের আটকাচ্ছিল। মিয়া ওর কাছে আসতে চাইলে জেইন ওকে জলদি পালাতে বলে। এজন্য সবার সাথে মিয়াও পালায়। এর মাঝে গার্ডরা জেনকে পুরোপুরি ধরে ফেলে। তখনই ম্যাডাম ভায়োলেট এসে জেনকে শক দিয়ে বেহুশ করে দেয়। মিয়া ওদিকে দেব, ভ্যানিসা আর জিরমকেও মুক্ত করে। ওরা জিজ্ঞেস করে মাথ আর জেন কোথায়। মিয়া বলে জেন বলেছে আমাদেরকে জলদি এখান থেকে বের হতে। জেইনও আমাদের পিছু পিছু আসবে, তবে মাথকে আমি দেখিনি। সবার মাথের জন্য চিন্তা হচ্ছিল। এরপর সকল ছাত্রছাত্রীরা এখান থেকে বের হয়ে পড়ে। উপর থেকে কেউ ওদের দেখছিল আর বলে খুব শীঘ্রই আবারও আমরা একত্রিত হব।
অন্যদিকে মাঠ হুঁশে ফিরলে সামনে নাজির আর নিকিকে দেখতে পায়। ওর তো জেইনের জন্য চিন্তা হচ্ছিল আর জিজ্ঞেস করে, আসলে হয়েছেটা কি, আর তোমরাই ওই রুমে ছিলে না কেন? নিকি বলে, আমরাই তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। নাজির বলে, আসলে মিটিংয়ের আগে আমি ম্যাডাম ভায়োলেট আর লিউকের মাঝের কথা শুনে ফেলেছিলাম যে কনফারেন্স রুমে ওনারা কিছু একটা করবে, কিন্তু ততক্ষণে গ্যাংয়ের মেম্বারদেরকে জানানোর সময় আমাদের কাছে ছিল না। নিকি বলে, আমরা আগেই বুঝতে পেরেছিলাম আমাদের গ্যাংয়ে কোনো ধোঁকাবাজ আছে, এখন বুঝলাম সেটা লিউক। নাজির বলে, এখন আমাদেরকে লিউককে খুঁজে বের করতে হবে, একমাত্র ওই বলতে পারবে বাকি সবাইকে কোথায় রাখা হয়েছে। মাতের জেইনের জন্য অনেক চিন্তা হচ্ছিল। নিকি বলে, বাহ, ভালোবাসা দেখছি একটুও কমেনি, ও তো অন্য কারো হয়ে গেছে, এখনও আগের মতোই ভালোবাসো, ওর জন্য মরতে পারবে। মাত নির্দ্বিধায় বলে, অবশ্যই, আমার জায়গায় জেইন থাকলেও একই কাজ করত, ওর কাছে ওর নিজের জীবনের থেকেও বন্ধুদের জীবনের গুরুত্ব বেশি। তো জেইনের বেলায় আমি কারো সাথেই লড়াই করতে ভয় পাই না। নাজির বলে, আমি তোমায় বাছাই করে একদমই ভুল করিনি। এবার ওরা তিনজন একসাথে লিউকে খুঁজতে থাকে। ওদিকে জেইনকে নিয়ে যাওয়া হয়েছে সেই সিক্রেট ল্যাবে, ওকে বেঁধে রাখা হয়েছে। ও দেখে আশেপাশে কত স্টুডেন্টের উপর এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। ম্যাডাম ভায়োলেট ডাক্তার রেজনকে বলে এক্সপেরিমেন্টের কাজ শুরু করতে। লিয়ামের জেইনের জন্য খারাপ লাগছিল আর ওর কাছে মাফ চায়, আমার মাকেও মাফ করে দিও। জেন বলে, তোমার মা কতগুলো ছাত্রছাত্রীর জীবন শেষ করেছে, এত কিছুর পরও উনি কি ক্ষমার যোগ্য? এখন অ্যাটলিস্ট তোমার চোখটা খোলা উচিত। লিয়াম বলে, জানো, তোমায় নিয়ে আমার হিংসে হয় যে তুমি তোমার বন্ধুদের সাথে কতটা খুশি, তোমাদের সম্পর্কটা কতটা ভালো। আমারও যদি এমন বন্ধু থাকতো। জেন বলে, এখনও দেরি হয়নি, তুমিও বন্ধু বানাতে পারো, খুশি থাকতে পারো, এর জন্য তোমাকে শুধু তোমার মায়ের ছায়া থেকে বের হতে হবে। লিয়াম বলে, আমি এটা করতে পারবো না, দুনিয়াতে মা ছাড়া আমার আর কেউ নেই। জেন বারবার ওকে অনুরোধ করে সাহায্যের জন্য। লিয়াম ওকে সরি ছাড়া কিছুই বলতে পারে না। এ সময় ম্যাডাম ভায়োলেট ডাক্তার রেজনকে কাজ শুরু করতে বলে। জেন বলে, আপনি কি আমাদের সবাইকে মারতে চাচ্ছেন? উনি বলে, আমার এত কষ্টের পর সফলতার ধার প্রান্তে, এখন তো প্রমাণ রাখা চলবে না। জানো তো, আমি অনেক লাকি, যার ফলে আমার শিকার নিজেই আমার খাঁচায় ধরা দিয়েছে। তোমার রক্তে এমন এক উপাদান রয়েছে যেটার মাধ্যমে আমাদের রিসার্চের কাজ অনেকটাই সফল হয়েছে। তোমার রক্ত পাওয়ার আগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। ডাক্তার রেজন তো ডাক্তার কিজনের মতো অত স্মার্ট না। এতবার ব্যর্থ হওয়ার পর আমরা যখন হাল ছেড়েই দিয়েছিলাম, তখনই তুমি নিজে নিজেই আমাদের কাছে এসেছ। আর ওনারা তো সেটা খারাপ কাজে পাওয়ার জন্য পেতে চাচ্ছে। আর ডাক্তার কিজন মারা যাওয়ার আগে তার ফর্মুলাটা এক স্টুডেন্টের কাছে রেখে গিয়েছিল। ম্যাডাম ভায়োলেট বলে, আমরা সবসময় ভেবেছি হয়তো কোনো ব্রাইট বা ট্যালেন্টেড স্টুডেন্টের কাছে সেই ফর্মুলাটা রেখে গিয়েছে, কিন্তু শেষে জানতে পারলাম আসলে তো এক আর্ট স্টুডেন্ট এই ফর্মুলাটা নিজের কাছে আগলে রেখেছিল। এর মানে সেই ফর্মুলাটা এতদিন সেলিনের কাছে সুরক্ষিত ছিল, আর ওনারা সেটা জানার পরই সেলিনকে মেরে দিয়েছে। এটা বুঝতে পেরে জেন বলে, তো আপনারাই সেলিনকে মেরেছেন? উনি বলে, ও, ওর নাম সেলিন ছিল, এই সাধারণ স্টুডেন্টের নাম মনে রাখার সময় আমার কাছে নেই। জেইনের অনেক রাগ হয়, সেলিন কোনো সাধারণ ছাত্রী না, ও অনেক স্মার্ট একটা মেয়ে ছিল। আমি এমন ব্যবস্থা করব, আপনি যে সকল ছাত্রছাত্রীদের জীবন শেষ করেছেন তাদের সবার নাম আপনার মনে থাকবে। উনি বলে, ও তাই নাকি, কি করবে তুমি, নিজের অবস্থা দেখেছ? জেন বলে, সুপ্রেমো আমাকে বাঁচাতে আসবে, আমি ওকে যেমন করে চিনি আপনি ওকে চেনেন না। ওর কথা শুনে উনি হাসে। আর ডাক্তার রেজন জেইনের শরীর থেকে রক্ত বের করতে শুরু করে, যেটার মাধ্যমে ওনাদের ফর্মুলাটা সফল হবে। ম্যাডাম ভায়োলেট খুবই খুশি। জেইন যন্ত্রণায় চিল্লাচ্ছিল, যা দেখে লিয়াম আর নার্স চায়ের খুবই খারাপ লাগে। অন্যদিকে এসকে স্টোর রুমে বন্দি করে রাখা হয়েছে। হুশে ফিরলে দেখে মিস কাথ ওকে পাহারা দিচ্ছে। এস জিজ্ঞেস করে, জেইন কোথায়? উনি বলে, জেইন এখন বিল্ডিংয়ের নিচের বেসমেন্টে সিক্রেট ল্যাবে, সেখানে তারা জেইনের শরীর থেকে যত পারবে রক্ত বের করবে। অবশেষে ম্যাডাম ভায়োলেট তার কাজে সফল হতে চলেছে, সেটা হতেই এই হেল ইউনিভার্সিটিতে আমাদের নরকের জীবনের সমাপ্তি ঘটবে। এস বলে, আপনি এসব কি বলছেন, আপনি কখনোই ওনাদের মতো ছিলেন না। উনি বলে, তোমার কেন মনে হয় আমি ম্যাডাম ভায়োলেটের মতো না? এত বছর ধরে আমি চুপচাপ স্টুডেন্টদের মরতে দেখেছি, ওদের বাঁচানোর জন্য কিছুই করতে পারিনি, তো আমিও তাদের মতোই স্টুডেন্টদের মৃত্যুর জন্য দোষী। এস বলে, আমি জানি আপনি তাদের মতো না, আপনি তাদের মতো ওই সিরামের পিছু পাগল না। আপনি তো সবসময় চেয়েছেন যেন সকল স্টুডেন্টরা এই নরক থেকে মুক্তি পায়, যেন এই মরণ খেলাটা শেষ হয়।
আপনিও যেন আপনার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। আমি জানি আপনি সবসময় আমাদের ভালোটাই চেয়েছেন। এবার মিস কাথো নিজের হুঁশে আসে আর বলে, আমি চাই তোমরা শুধু ঠিকভাবে এখান থেকে বের হও। এস বলে, তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে, আর এর জন্য আমার আপনার সাহায্য লাগবে। ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকোকে তাদের শাস্তি তো পেতেই হবে, আর জেনকেও বাঁচাতে হবে। আমি প্রমিস করছি আজ রাতেই সব শেষ হবে। উনি বলে, যদি তোমার প্ল্যান সফল না হয়? এস বলে, আমি সুপ্রেমো, আমি কখনো ফেল হব না। ওর কনফিডেন্স দেখে মিস কাথ ওকে ছেড়ে দেয় আর বলে কিভাবে বেসমেন্টে জেইনের কাছে পৌঁছাবে, আর সেখানে চাবিও দিয়ে দেয়। এস জলদি ল্যাবের দিকে ছুটতে থাকে। ওদিকে জেইনের শরীর থেকে এত রক্ত বের করার ফলে ওর অবস্থা খারাপ হচ্ছিল। নার্স চায়ের খারাপ লাগে। উনি ডাক্তার রেজনকে থামতে বললেও ওনারা থামে না। এসব দেখে নার্স চা চুপ থাকতে পারে না, আর এখানের ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় আর জেইনকে ছেড়ে দিতে বলে। ম্যাডাম ভায়োলেট অনেক রেগে যায়, আর ওনার আদেশে গার্ডরা এসে নার্স চাকে বেহুশ করে কোথাও নিয়ে যায়। এখানে এস ল্যাবের ভেতর চলে এসেছে। ও দূর থেকে জেইনকে দেখতে পায়, তবে সামনে অনেক গার্ড ছিল। জেইনের কাছে পৌঁছানোর জন্য এস তাদের সাথে লড়াই করতে থাকে। শব্দ শুনে ম্যাডাম ভায়োলেট বিপদ বুঝতে পারে। উনি গার্ডদের আদেশ দেয় চারপাশে সব ঘিরে ফেলতে, আর জেইনকে এভাবে ফেলেই ওনারা বের হয়ে যায়। এস এখানে সকল গার্ডদের মেরে জেইনের কাছে পৌঁছায়। জেইনের অবস্থা খুবই খারাপ ছিল। এস বলে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সাথেই আছি। জেইন তো খুবই ভয়ে ছিল। যখন বুঝতে পারে সত্যি এস ওকে বাঁচাতে এসেছে, ও শান্ত হয়। এস বলে, সরি দেরি করে আসার জন্য। তুমি তো শেষবার বলেছ আমার কাছে ফিরে আসবে, সেটা ভুলে যাওয়ার সাহসও করবে না। প্রমিস করো আমায় আর কখনো একা ছেড়ে যাবে না। জেন বলে, আমি কিছু প্রমিস করতে পারবো না, তবে আমি শেষ পর্যন্ত তোমার সাথেই থাকবো। দেন ও ওর বন্ধুদের ব্যাপারে জিজ্ঞেস করে। এস বলে, সবাই ঠিক আছে, আর নিজের চাকুটা জেনকে নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখনই অনেক গার্ডরা ওদেরকে ঘিরে ফেলে। এস আর জেইন দুজনই তাদের সাথে লড়াই করতে থাকে, আর এই সিনটা আসলেই দুর্দান্ত ছিল। একটা সময় একজন জেইনকে মেরে ফেলতেই যাচ্ছিল। এই নরকে জেইন আর কতক্ষণ নিজেকে শান্ত রাখবে। একটা সময় জেইন পাগলের মতো সবগুলাকে চাকু দিয়ে মারতে থাকে, যা দেখে এসও ঘাবড়ে যায় আর ওকে শান্ত করে। এখানে সবগুলা গার্ডকে মেরে ওরা বের হতে থাকে। এতক্ষণে এসের অবস্থা খারাপ হয়ে গেছে। অন্যদিকে বাকি ছাত্রছাত্রীদের দেখানো হয়। কয়েকজন তো রেগেছিল, আমরা কার অপেক্ষা করছি, আমাদের এক্ষুনি পালানো উচিত। মিয়া রেগে ওকে চড় মেরে দেয়। জেইন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পালাতে সাহায্য করেছে, আর তোমরা ওকেই ফেলে চলে যেতে চাচ্ছ। আর ছেলেটিকে আবারও পেটাতে থাকে। দেব ওকে শান্ত করে। এখানে এক একজন এক এক কথা বলছিল। অ্যাঞ্জেলিকাও চিল্লিয়ে বলে, তোমরা সবাই আসলে একটা ভীতু। তোমরা সবাই শুধু এখান থেকে বের হওয়ার কথাই ভাবছ। তোমাদের কারো কি কোনো রাগ হচ্ছে না? যারা আমাদেরকে এতদিন ধরে অত্যাচার করেছে তাদের কি শাস্তি পাওয়া উচিত না? তোমরা কি তাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাবো না? তাদের সাথে লড়াই করার কথা ভাবো না? আসলে তোমরা কেউই জেইনের একটা চুলেরও যোগ্য না। জেইন এখানে এসে অল্প দিনে যা করেছে তোমরা তো এর কিছুই করতে পারোনি। শুধু ভীতু আর স্বার্থপরের মতো পালাতে চাচ্ছ। কিন্তু আমি তোমাদের মতো না। আমি আর তাদেরকে ভয় পাবো না, তাদের সাথে লড়াই করব। ওর কথা শুনে এবার অনেকেই বলে, হ্যাঁ এবার আমরা লড়াই করব। ফ্রিটজি বলে, আমি শিওর সুপ্রেমো এখনও ভেতরে। সে কতবার নিজের জীবনের বাজি রেখে আমাদেরকে বাঁচিয়েছে, তাই আমরা তাকে এই লড়াইয়ে একা ছাড়তে পারি না। সবাই বলে, হ্যাঁ সুপ্রেমো আমাদের বাঁচিয়েছে, তাই এখন আমরাও সুপ্রেমোর পাশে থাকব। দেব বলে, এখন আমরা সবাই একসাথে লড়াই করব, তবে আপাতত কেউ কোনো শব্দ করো না, আর না হয় শত্রুরা আমাদের পেয়ে যাবে। ওদিকে নাজিররা লিউককে খুঁজে পেয়েছে। মাত রেগে বলে, তুমি জানতে আমাদের সবার জীবন ঝুঁকিতে, এরপরও আমাদেরকে কেন জানাওনি? লিউকও নিজের ভুলটা বুঝতে পারে। আমি তখন একটা বোকা ছিলাম। আমি ভেবেছি তাদের সাহায্য করলে তারা আমাকে এখান থেকে মুক্তি দিবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো। কিন্তু ওনারা তো শুধু আমাকে ব্যবহার করেছে। আরও নাজিরকে বলে, আমি তো শুধু চেয়েছি তুমি যেন আমাকে সম্মান করো, যেটা আমি কখনোই পাইনি। নাজির বলে, বিশ্বাসঘাতকেরা কখনোই সম্মান ডিজার্ভ করে না, তবে আমি তাদেরকে দ্বিতীয় সুযোগ দিয়ে থাকি যারা নিজেদের ভুল শুধরাতে চায়। এবার লিউকও বলে দেয় জেনকে তারা সিক্রেট ল্যাবে নিয়ে গেছে, যেটা অ্যাডমিন বিল্ডিংয়ের বেসমেন্টের পশ্চিম দিকে অবস্থিত। যা শুনে ওরা সবাই অবাক। এতদিন মরিয়া হয়ে ওরা যে সিক্রেট ল্যাব খুঁজেছে সেটা আসলে কতটা কাছে ছিল। নাজির আবারও লিউকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ওরা সবাই সেদিকেই যেতে নিচ্ছিল। তখনই এখানে রোকস্যান আর নকল রেজ চলে আসে। এবার হয়তো ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র একসাথে শত্রুদের সাথে লড়াই করবে। এখানে এস ওর পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। ওর হাঁটতেও কষ্ট হচ্ছিল।
বাহিরে হয়তো ম্যাডাম ভায়োলেট ওদেরই অপেক্ষা করছে। ওরা বাঁচতে পারবে কিনা শিওর না। সুপ্রেমো বলে, আমি আমার জীবন দিয়ে হলেও তোমায় রক্ষা করব। লড়াই শেষে আমি চাই এখান থেকে বের হয়ে তোমার সাথে সাধারণ একটা জীবন কাটাতে। সারাটা জীবন আমি তোমার সাথে কাটাতে চাই, সুপ্রেমো হয়ে না, এস ক্রেজ হয়ে, তোমার এস হয়ে। এসব শুনে জেইনকে জড়িয়ে ধরে চুমু খায়। এরপর ওরা কোনোভাবে সেই সিক্রেট ল্যাব থেকে বের হয়। তবে সামনেই শত্রুরা ওদের অপেক্ষা করছিল আর ওদের ঘিরে ফেলে। ফ্রান্সিসকো বলে, জেনকে আমাদের হাতে তুলে দাও, তাহলেই তোমাকে বাঁচতে দিব। জেন বলে, আমি তোমাদের সাথে গেলে তোমরা কি ওকে ছেড়ে দিবে? এস ওকে থামিয়ে দিয়ে বলে, তোমায় কে বলেছে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে? জেন বলে, তোমার এই অবস্থায় আমরা তাদের সাথে লড়াই করতে পারবো না। এস বলে, তুমি শুধু চোখ বন্ধ রাখো আর আমার উপর বিশ্বাস করো। জেইনও চোখ বন্ধ করে। এস এই অবস্থাতেই গার্ডদের সাথে লড়াই করছিল, যেন নিজের ভালোবাসার মানুষটাকে এই শয়তানদের থেকে বাঁচাতে পারে। কিন্তু তখনই ম্যাডাম ভায়োলেট গুলি চালায়, যেটা এস এর বুকের সাইডে দিয়ে চলে যায়। জেইন অনেক ভয় পেয়ে যায়। এরপরও এস বলে, আমি বেঁচে থাকতে তোমরা আমার জেইনকে নিতে পারবে না। ম্যাডাম ভায়োলেট বলে, তাই নাকি? তাহলে তোমাকে মেরেই নিয়ে যাব। এর সাথে উনি আবারও গুলি চালাতে গেলে লিয়াম আর এসব সহ্য করতে না পেরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মা প্লিজ এসব করো না। ওনাকে বোঝানোর চেষ্টা করে এসব কতটা অন্যায়। উনি বলে, তুমি এসব কি বলছো? আমার এত বছরের কষ্ট সাধনা, এখন যখন আমার স্বপ্ন পূরণের শেষ ধাপে আছি, তখন তোমার কারণে আমি থামতে পারবো না। লিয়াম এরপরও মাকে ছাড়ে না। ম্যাডাম ভায়োলেট বলে, আমি 3 পর্যন্ত গুনব। 1, 2। লিয়াম এরপরও ওনাকে বোঝানোর চেষ্টা করে। উনি ওনার ক্ষমতার জন্য এতটাই মরিয়া ছিল যে নিজের ছেলেকেই মেরে দেয়, যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। লিয়াম মায়ের দিকে অসহায় করে তাকিয়ে থাকে। ম্যাডাম ভায়োলেট বলে, চিন্তা করো না, ফর্মুলা সফল হওয়ার পরই আমি তোমাকে বাঁচিয়ে নিব। লিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। জেইন আর এসের ওর জন্য অনেক খারাপ লাগে। ওদিকে জিরম কিছু অনুসরণ করে সবাইকে সামনে নিয়ে যাচ্ছিল। তখনই অনেক গার্ড এসে ওদেরকে ঘিরে ফেলে। এখানে এই বেয়াদব মহিলা মুহূর্তের মাঝেই নিজেকে স্বাভাবিক করে ওনার আসল রূপে ফিরে আসে আর এসকে মারার আদেশ দেয়। আর জেইনকে ওনাদের জীবিতই লাগবে, কারণ ওর থেকে রক্ত নিবে। জেইন রেগে এবার নিজেই সবার সাথে লড়াই করতে থাকে। ম্যাডাম ভায়োলেট বলে, তোমার শরীরের রক্ত এভাবে নষ্ট করো না, এর ফলে আমরা অনেক সিরাম বানাতে পারবো, সেটা দিয়ে অনেকের জীবন বাঁচাতে পারবো। তাই আমাদের কাজটা সহজ করে দাও, আমি এই পুরো দুনিয়া বদলে দিব। জেইন তো কোনোভাবেই এসকে ছেড়ে যাবে না। ম্যাডাম ভায়োলেট জেনকে ভরকাতে বলে, তুমি কার জন্য লড়াই করছো? এই ছেলে শুরু থেকেই তোমাকে মিথ্যে বলে আসছে, তুমি তো জানোই না এসই আসলে রেজ সিলভানিয়া। এস বলে, তাই নাকি? আপনি এটাই ভাবেন? এ সময় জেইনের ওই দিনের কথা মনে পড়ে, যেদিন রেজ সিলভানিয়া একদম এসের মতোই ওর কাছে এসেছিল। এসব ভেবে জেইন বলে, সে যেই হোক এস না, এস রেজ সিলভানিয়া হতেই পারে না। ম্যাডাম ভায়োলেট বলে, ভালো হয় আমার কাছে চলে আসো, আমি 3 পর্যন্ত গুনতে শুরু করব, আর না হয় তোমাদের দুজনকেই মেরে দিব। এস জেনকে বলে, আমি তোমার কিচ্ছু হতে দিব না, আমি তোমার শিল্ড, তোমার বুলেট প্রুফ ভেস্ট, তোমার সাহসী যোদ্ধা। এর সাথে ও জেনকে পালাতে বলে। জেন তো কোনোভাবেই ওকে ছেড়ে যেতে চাচ্ছিল না। ম্যাডাম ভায়োলেট 3 পর্যন্ত গুনে গুলি করতেই যাচ্ছিল। তখনই পেছন থেকে কাউকে আসতে দেখে এস তাকে ভাইয়া বলে ডাকে, যা দেখে সবাই অবাক। দেখা যায় আসল রেজ সিলভানিয়া বিড়াল হইকে নিয়ে সামনে এগোচ্ছে। রেজ সিলভানিয়াই আসলে লাক্স, আর হই হলো ওর পোষা বিড়াল। ওকে দেখে জেইন বলে, ও আসলে কে? ম্যাডাম ভায়োলেট অবাক হয়ে বলে, আমি তো ভেবেছিলাম এসি আসল রেজ সিলভানিয়া, তাহলে তুমি কে? ফ্রান্সিসকো ওকে চিনতে পারে। রেজ ফ্রান্সিসকো বলে, আপনার উচিত ছিল ওই দিন আমাকে একেবারে মেরে দেয়া। কাহিনী অতীতে যায়, যে রাতে সামান্থা আর লাক্স হেল ইউনিভার্সিটি থেকে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু তখনই সামান্থার গায়ে গুলি লেগে যায়। ওরা একদম গেটের কাছে চলে এসেছিল, আর একটু পরই ওরা নরক থেকে মুক্তি পেত। কিন্তু সামান্থা আর সেই সুযোগটা পেল না। ভালোবাসার মানুষটাকে মুমূর্ষু অবস্থা দেখে লাক্স অনেক কাঁদে। সে সময় লাক্স ছিল সুপ্রেমো আর সামান্থা ছিল তার সেক্রেটারি। লাক্স বলে, তুমি আমায় এভাবে ছেড়ে যেতে পারো না, এটা আমার আদেশ। সামান্থা শেষবারের মতো ওকে ভালোবাসি বলে ভালোবাসার মানুষটার কোলেই মারা যায়। লাক্স ওকে জড়িয়ে পাগলের মতো কাঁদছিল। যারা তোমার মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকে আমি তাদের পাপের সাজা দিব। পেছন থেকে ফ্রান্সিসকো এসে বলে, সব কিছু শেষ হয়ে গেছে লাক্স, আর আফসোস করে লাভ নেই, তোমার ভালোবাসার এখানেই সমাপ্তি। আসল দুনিয়া থেকে ভালো আর কে খারাপ তাতে কিছুই আসে যায় না। যে তাদের দুর্বলতা লুকিয়ে চলতে পারে তারাই শেষে সার্ভাইভ করতে পারে।
তোমায় কতবার সতর্ক করেছিলাম, ভালোবাসায় দুর্বল হইও না। লাক্স বলে, তাহলে আপনারা কিভাবে আপনাদের দুর্বলতা লুকাবেন? একদিন পৃথিবীর সবাই আপনাদের এই নিকৃষ্ট কাজের ব্যাপারে জেনে যাবে। তখন আপনাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। উনি বলে, আসলে আমিও প্রথমে দ্বিধায় ছিলাম, আর ব্যাপারটা ভায়োলেটকে বলি, কিন্তু ক্ষমতার জন্য তো একটু পাগলামি করতেই হবে, আর সব কিছু ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। তুমি তো আমার ব্যাপারটা বুঝতে পারবে, তুমি তো সামান্থার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলে। ঠিক তেমনভাবে আমিও ভায়োলেটের জন্য সব কিছু করতে রাজি। আমরা দুজনই ভালোবাসার শিকার। লাক্স বলে, আমি কখনোই আপনার মতো না। আমার ভালোবাসা আপনার ভালোবাসার মতো নিকৃষ্ট না। একদিন আপনাদের নিচে যাওয়ার সময় অবশ্যই আসবে। উনি বলে, হ্যাঁ, খারাপ সময় আসতে পারে, আবার নাও আসতে পারে, তবে সেটা দেখার জন্য তুমি আর বেঁচে থাকবে না। এর সাথে উনি লাক্সকে গুলি করে দেয় আর বলে, নরকে তোমার সাথে দেখা হবে, এই বলে চলে যায়। কিন্তু গুলিটা লেগেছে লাক্সের চোখে। ওর চোখ নষ্ট হয়ে গেলেও ও কোনোভাবে বেঁচে যায়। বর্তমানে লাক্স বলে, কি এবার আমায় চিনতে পেরেছেন? ওনারা তো অবাক। এস জেনকে বলে, লাক্সারি ভালদেস মানে রেজ সিলভানিয়া আমার বড় ভাই। জেন তো অবাক, তুমি এতদিন আমার কাছে এসব লুকিয়েছ। এস বলে, সরি, আমি তোমায় বলতে পারিনি, তবে এখন থেকে আমি তোমাকে সব কিছুই বলবো। ম্যাডাম ভায়োলেট ওকে বলে, তুমি কিভাবে বাঁচলে? লাক্স বলে, আপনি ঠিকই বলেছিলেন, সকল বন্ধুরা নিজের পক্ষে হয় না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ডাক্তার রেজন লাক্সকে বাঁচিয়েছিল, যেটা খুবই সারপ্রাইজিং। আমি তো ওনাকে খারাপ ভেবেছিলাম। ডাক্তার রেজনই ওকে সুস্থ করে তুলেছে। এরপরই লাক্স নিজের পরিচয় গোপন করে ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের লিডার রেজ সিলভানিয়া হয়ে গেছে। আর যারা ওর বাবা মিস্টার ভালদেস আর ভালোবাসার মানুষ সামান্থাকে মেরে ফেলেছে, তাদের থেকেই প্রতিশোধ নিতে ও ফিরে এসেছে। ম্যাডাম ভায়োলেট রেগে বলে, আমার আশেপাশে ধোঁকাবাজ দিয়ে ভরা। লাক্স বলে, যারা কখনো আপনার পক্ষেই ছিল না তাদের কিভাবে ধোঁকাবাজ বলতে পারেন? জেইন বলে, সবাই আপনার বিপক্ষে। মিস কাথো আপনার আদেশ পালন না করে এসকে সাহায্য করেছে পালাতে। আপনার একমাত্র সহযোগী আপনার ছেলেও শেষ সময় আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনার এই পাগলাটে আসক্তির জন্য আপনি নিজের ছেলেকেও মেরে ফেলেছেন। উনি রেগে বলে, এনাফ, তাতে কি হয়েছে? এসব মূল্যহীন। আশেপাশে দেখো, সবাই তোমাদের ঘিরে ফেলেছে। খুবই লজ্জাজনক। এটাই তোমাদের প্ল্যান ছিল? এরপরও আমিই জিতব। তুমি এত বছর পর ফিরে এসেছ যেন আমি তোমাকে আর তোমার ভাইকে একসাথে মারতে পারি। লাক্স বলে, আমি ফিরে এসেছি এই নরকের খেলা বন্ধ করতে। ম্যাডাম ভায়োলেট তার গার্ডদের আদেশ দেয় ওদেরকে মেরে ফেলতে। লাক্স নিজের চাকু ছুঁড়ে মারতেই ডেভিল গড ওয়ারিয়র আর ব্ল্যাক ব্লাড গ্যাং এখানে চলে আসে। সবাই একসাথে শত্রুদের সাথে লড়াই করছিল। জেন তো অবাক। এস বলে, অবাক হয়েছ? এমনিতেই আমার নাম এস রাখা হয়নি। সবাই এখানে লড়াই করছিল। এস আর জেন সেফ জোনের দিকে যেতে থাকে, কারণ এসের অবস্থা তো খুবই খারাপ। এ সময় একজন জেইনের উপর হামলা করতে গেলে মাত এসে ওকে বাঁচিয়ে নেয়। ওরা দুজন দুজনকে ঠিক দেখে খুশি হয়। এস সবাইকে জানায় ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো পালাচ্ছে। কয়েকজন জলদি তাদের পিছু যায় তাদের আটকানোর জন্য। এখানে নাজির হঠাৎ এক দৃষ্টিতে নিকির দিকে তাকিয়েছিল। নিকি বলে, তাকানো বন্ধ করো, আর না হয় তোমায় গুলি করে দিব। সমস্যা কি তোমার? নাজির বলে, আমি মরে যাচ্ছি। ওই বিষাক্ত গ্যাস আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। নিকি কিছুক্ষণের জন্য থমকে গেলেও বলে, তাহলে মরে যাও। এ সময় একজন নিকিকে গুলি করতেই যাচ্ছিল। নাজির সামনে এসে নিকিকে বাঁচিয়ে নেয়, যার ফলে নাজিরের গায়ে গুলি লেগে যায়। এই দেখে তো নিকি রেগে সেই গুন্ডাটাকে অনেকগুলো গুলি করে মেরে দেয়। নাজির মাটিতে লুটিয়ে পড়ে। নিকি কাঁদতে থাকে, প্লিজ হুশে ফিরে আসো, প্লিজ চোখ খোলো। আমরা অলমোস্ট এখান থেকে মুক্ত হতে যাচ্ছি। এই সময় তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। ও তো নাজিরকে বুকে জড়িয়ে অনেক কাঁদছিল আর স্বীকার করে নেয়, নাজির, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে এভাবে যেও না। হঠাৎ নাজির বলে ওঠে, আমিও তোমাকে ভালোবাসি। আসলে তো ও নিকিকে স্বীকার করাতে চাচ্ছিল নিকিও ওকে ভালোবাসে, এজন্যই ও মরার ভান ধরেছে। নিকি তো রেগে ওকে চড় মারে, তুমি বেঁচে আছো, আমি কাঁদছিলাম আর তুমি নাটক করছিলে। নাজির হেসে বলে, আমিও জানতাম তুমি আমাকে ভালোবাসো। আর দুজন সুন্দর করে এখানে কিস করে। ওদিকে ম্যাডাম ভায়োলেট পালাচ্ছিল। তখনই ফ্রেডজি অনেল, স্যার আলভারেজ আর সাথে আরও স্পেশাল ফোর্স নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। এর সাথে বাকি সারভাইভ করা ছাত্রছাত্রীরাও এখানে চলে আসে। জেইন ওর বন্ধুদেরকে ঠিকঠাক দেখে অনেক খুশি। এত কিছুর পরও সব বন্ধুরা ঠিকঠাক আছে, এর চেয়ে খুশির আর কী হতে পারে। এ সময় এখানে ফেরি নামের ছেলেটাকে দেখে জেইন অবাক, কারণ ফেরি সুপ্রেমোর গায়ে পানি ফেলার কারণে সুপ্রেমো তো ওকে শাস্তি হিসেবে ডার্ক হেল জেলে শাস্তি দিয়েছিল, যেখান থেকে কেউই বাঁচতে পারে না। জেইন তো অবাক, ও বাঁচল কিভাবে?
ম্যাডাম ভায়োলেট এই দেখে অবাক হয়, ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র গ্যাং একসাথে কিভাবে? ওরা একজন আরেকজনের সাথে লড়াই করছে না কেন? রেজ হেসে বলে, আপনি এসবে বিশ্বাস করেছেন? এস বলে, আপনি কি ভেবেছেন আমরা সবাই এখানে পাওয়ারের পিছু ছুটেছি? ব্ল্যাক ব্লাড গ্যাং, ডেভিল গড ওয়ারিয়র গ্যাং আর আমি স্টুডেন্ট প্রেসিডেন্ট, আমরা সবাই একসাথেই কাজ করেছি। আমাদের সবার উদ্দেশ্য একটাই ছিল, আপনাকে ধ্বংস করা আর এই হেল ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের মুক্ত করা। আপনি সবসময় সেই ফর্মুলা পাওয়ার পেছনে পাগল ছিলেন। আপনি যখন সেই কাজে ব্যস্ত ছিলেন, আমরাও আমাদের প্ল্যান চালিয়ে গিয়েছি এখান থেকে বের হওয়ার জন্য। ম্যাডাম ভায়োলেট বলে, তাহলে একদম শুরুতে যে রেজ সিলভ্যানিয়ার ভাই রুজ সিলভ্যানিয়া মারা গিয়েছে, সেটা কি? এস বলে, রুজ সিলভ্যানিয়া বলতে আসলে কেউই নেই। আমি লাক্সের মানে রেজ সিলভ্যানিয়ার একমাত্র ভাই। ম্যাডাম ভায়োলেট বলে, আমায় বোকা পেয়েছ? আমি রুজের মৃত শরীর দেখেছি, সেটা কে ছিল? এস বলে, বড় এক কাজে সফল হওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়। লাক্স বলে, আপনাকে বিশ্বাস করানোর জন্য যে ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র একজন আরেকজনের শত্রু, এজন্য সে নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছে। ভায়োলেট বলে, ও তাহলে তোমরা ওর মৃত্যুর ফয়দা তুলেছ এটা দেখানোর জন্য যে দুই গ্যাংয়ের সংঘর্ষ দিন দিন আরও খারাপ হচ্ছে। এস বলে, আমরা আমাদের এক বন্ধুকে হারিয়েছি, তবে তার মৃত্যু আমরা বৃথায় যেতে দেইনি। ভায়োলেট বলে, আমি ইমপ্রেস, তোমরা তো আমার মতোই। এস বলে, আমরা কখনোই আপনার মতো না, আমরা এসব করেছি আমাদের স্বাধীনতার জন্য। আর আপনি তো এই ইউনিভার্সিটিটাকে জেল বানিয়ে দিয়েছিলেন, তো এখন আমরাও নিশ্চিত করব আপনি যেন জেলে পচে মরেন। ফ্রান্সিসকো বলে, সরি মাই লাভ, আমি তোমাকে হতাশ করেছি, আমার উচিত ছিল তখন লাক্সের মৃত্যুটা নিশ্চিত করা। লাক্স বলে, আপনি ওই দিন লাক্সকে মেরে ফেলেছেন, ওই রাতেই লাক্স মারা গিয়েছে। এখন এটা শুধু রেজ সিলভ্যানিয়া, যে খুবই ভয়ঙ্কর। ওদিকে নাজিরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। নিকি বলে, সাবধানে ওকে ধরুন, ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে যদি খারাপ কিছু হয়েছে আমি আপনাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলবো। মানে বোঝাই যায় ও নাজিরকে কতটা ভালোবাসে। এস এখানে রেজ আর জেইনের পরিচয় করায়। রেজ ভাবতে থাকে, আমি ভেবেছিলাম জেইনকে বোকা বানিয়ে বিশ্বাস করাতে পারবো আমি এস, তবে জেইন তো এক পলকেই বুঝে গিয়েছিল আমি এস হতেই পারি না। যদিও আমি শুধু ওর গালে চুমু করেছিলাম, এস সেটা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। জেইন বলে, এবার কি তোমরা আমাকে সব কিছু এক্সপ্লেন করবে, স্পেশালি তোমাদের গ্যাংয়ের ব্যাপারে? লাক্স বলে, শুরুতে প্রতিশোধ নেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল, কিন্তু এস আমাকে বুঝিয়েছে প্রথমে ছাত্রছাত্রীদেরকে এখান থেকে মুক্ত করতে হবে আর এই নরকের খেলাটা থামাতে হবে। শুরু থেকেই ব্ল্যাক ব্লাড গ্যাং, ডেভিল গড ওয়ারিয়র গ্যাং আর সুপ্রেমো সবাই একসাথেই ছিল। গ্যাংয়ের লিডাররা আর ওদের বিশ্বস্ত কিছু লোকেরাই এই প্ল্যানের ব্যাপারে জানতো। আর গ্যাংয়ের মাঝে যে ঝগড়া লড়াই টড়াই হতো, এসব কিছু ম্যাডাম ভায়োলেটের চোখে ধুলা দেওয়ার জন্য, যেন উনি জানতেই না পারে ওনার পিঠ পিছু ওরা কী করছে। আর সুপ্রেমো যাদেরকে শাস্তি হিসেবে ডার্ক হেল জেলে আটকে দিত, আসলে তো সেটার মাধ্যমে সুপ্রেমো ছাত্রছাত্রীদেরকে হেল ইউনিভার্সিটি থেকে পালাতে সাহায্য করত, কারণ ডার্ক হেল জেলের ভেতরে হেল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সিক্রেট সুড়ঙ্গ ছিল। এস বলে, যাদেরকে মুক্ত করে দেয়া হতো তারা গিয়ে পুলিশের সাথে যোগাযোগ করত হেল ইউনিভার্সিটি খোঁজার জন্য, যেন তারা ওয়ারেন্ট নিয়ে এখানে আসতে পারে। জেইনও বুঝতে পারে এজন্যই ফেরি বেঁচে আছে, ফেরিও ওদের গোপন তথ্যদাতা ছিল। এস বলে, দেব প্রথমে আমাদের অপারেশনের ব্যাপারে জানতে পারে যে আমরা তিনজন একই সাথে কাজ করছি, আর ডার্ক হেল জেলের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে পালাতে সাহায্য করছি। এরপর দেব এ ব্যাপারে জিরোম আর মাথকে বলেছে, এজন্যই মাথ আমাদের সাহায্য করতে ব্ল্যাক ব্লাড গ্যাং আর জিরোম ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ে জয়েন হয়েছে। জিরোমও ছাত্রছাত্রীদেরকে এখান থেকে বের হতে সাহায্য করত। জেইন অবাক হয়ে বলে, তাহলে এতদিন আমি বোকার মতো একা একা সমস্যার সমাধান করতে চাচ্ছিলাম। রেজ বলে, এমনটা না, তুমি অ্যাডমিনদেরকে হতবাক করে দিয়েছ, তুমি ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করেছ ভায়োলেটের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য। আমরা কখনোই ভাবিনি তুমি এত বড় একটা ভূমিকা পালন করবে, আর আমরা এটাও আশা করিনি তোমার শরীরে স্পেশাল রক্ত আছে যেটার মাধ্যমে ওই সিরামটা সফল হবে। এস বলে, আমাদের প্ল্যানের অংশ এটা ছিল না তোমার জীবনটা ঝুঁকিতে ফেলার, তোমার প্রেমে পড়ে যাওয়াটাও আমার প্ল্যানের অংশ ছিল না। ভাইয়ের কথা শুনে রেজ হাসে আর বলে, তোমাকে বাঁচানোর জন্যই আমার ভাই অলমোস্ট মরতে যাচ্ছিল। জেইন হেসে বলে, এটাতে আমার দোষ কি যে তোমার ভাই একটা বোকা? এস বলে, হ্যাঁ, ওয়াও, ইউ আর ওয়েলকাম। যাই হোক, আমার কিন্তু এখনও কষ্ট হচ্ছে। স্যার আলভারেজ এসে বলে, তোমার চিকিৎসার দরকার, ক্যাম্পাসের বাহিরেই আমরা মেডিকেল টেন্ট বানিয়েছি, সেখানে চলো। জেইন এসকে নিয়ে যায়।
সাথে রোকস্যান আর নিকিও ছিল। ওদিকে মাতের মাথায় আঘাত লেগেছে, অ্যাঞ্জেলিকা ব্যান্ডেজ করে দিচ্ছিল। ও তো ব্যথায় অ্যাঞ্জেলিকার হাত ধরেছিল। অ্যাঞ্জেলিকা হেসে বলে, জেইন খুবই লাকি যে তোমার মতো বন্ধু পেয়েছে। মাথ চুপ করে থাকে। অ্যাঞ্জেলিকা ওকে সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে চুজ করা হয়নি, এর মানে এই না তুমি ভালোবাসার যোগ্য না। ওর কথা শুনে মাতের মুখে হাসি ফোটে। বোঝাই যাচ্ছে সামনে এদের মাঝে কিছু হবে। অন্যদিকে ম্যাডাম ভায়োলেট রেসকে বলে, তোমার কি মনে হয় সব কিছু এখানেই শেষ? আমি ওই সেলিনকে মারিনি। এই শুনে ওরা অবাক। উনি বলে, আড়ালে আরও কিছু লোক আছে যারা নীরবে তাদের নৃশংস কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তারাও ওই সিরামটা পেতে চায়। তোমরা নিশ্চয়ই গোল্ডেন মাস্ক পরা ওই লোকদেরকে দেখেছ। এখনও সব কিছু শেষ হয়নি। আমার কাছে এখনও সুযোগ আছে সেই সিরামটা পাওয়ার। এ সময় লিয়ামের লাশটা গাড়িতে তোলা হয়। এবার নিজের ছেলেকে দেখে উনি কান্নায় ভেঙে পড়ে। লিয়াম, আমি তোমাকে বাঁচিয়ে তুলব। সে নিজেই তার ছেলেকে মেরে দিয়েছে। এখন পাগলের মতো কেঁদে কেঁদে বলছিল, তোমরাই আমার ছেলেকে মেরেছ। পুলিশরা ওনাকে গাড়িতে তুলে ফেলে। ওদিকে রোকস্যানও বুঝতে পেরেছে ওর বয়ফ্রেন্ড আসলে রেজ সিলভ্যানিয়া না। ওর তো রাগ হয় সবাই আমাকে বোকা বানিয়েছে। আরও জেইনের হাতটা ধরে বলে, আমি চাই তুমি আমার বন্ধু হও। জেইন বলে, কেন? আমি কেন তোমার বন্ধু হব? রোকস্যান বলে, তোমার তো উচিত আমাকে ধন্যবাদ বলা, কারণ ব্লাডি উইকের সময় তোমার শিকারকে আমিই মেরেছিলাম। লকার গেমে যে তোমার নাম পেয়েছিল, আমি তোমাকে বাঁচাতে তাকে মেরে দিয়েছিলাম। এই শুনে তো জেইন অবাক। রোকস্যান বলে, তো আমরা তো এখন বন্ধু, তাই না? আর ওর গালে চুমুও দিয়ে দেয়। জেইন আর এস দুজনই অবাক। নিকি বলে, তোমরা অনেক ক্রিঞ্জ। এবার নিকির কিছুটা সন্দেহ হচ্ছিল, আমরা এতদূর আসার পরও এখান থেকে বের হচ্ছি না কেন। তখনই স্যার আলভারেজের পকেট থেকে একটি মেয়ের ছবি পড়ে। উনি জলদি সেটা তুলে সামনে চলে যায়। নিকি বলে, এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। জেন বলে, তোমার কথার মানে কি? তখনই গোল্ডেন মাস্ক পরা গ্যাং এসে ওদেরকে ধরে ফেলে। এর মানে এই গ্যাং আসলে স্যার আলভারেজের। ওদিকে মাথ বলে, ভায়োলেট যদি সেলিনকে না মারে তাহলে কে মেরেছে? রেস বলে, নিশ্চয়ই এখানে কোনো গড়বড় আছে। ও জলদি এস আর জেইনের কাছে যেতে নিচ্ছিল। বন্ধুরা বলে, আমরাও তোমার সাথে যাব। স্যার আলভারেজ বলে, সরি জেইন। নিকি বলে, আপনি একটা ধোঁকাবাজ। আর নিজেকে ছাড়িয়ে আলভারেজের উপর হামলা করতেই যাচ্ছিল। তখনই আলভারেজ নিকির হাতে গুলি করে দেয়। ওরা সেই গুলির শব্দ শুনে জলদি সেদিকে যেতে থাকে। জেইন বলে, আপনি এসব কেন করছেন? আলভারেজ বলে, আমার সন্তানের জন্য। জেইন, তোমাকে আমার লাগবে, যেন আমার মেয়েকে আবারও বাঁচাতে পারি। তোমাদের ধারণাও নেই আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য কি কি করতে পারি। জেইন বলে, আপনার কি মনে হয় আপনি যদি এসব করে ওকে পুনরায় জীবিত করেন তাহলে কি ও আপনাকে ক্ষমা করে দেবে? আলভারেজ বলে, সেলিনও একই কথা বলেছিল। সেলিন চিল্লিয়ে বলে, এর মানে আপনি সেলিনকে মেরেছেন? আপনি একটা মনস্টার। আসলে এখানে যে সকল ছাত্রছাত্রীরা অকারণেই মারা যেত তাদেরকে আসলে স্যার আলভারেজের গ্যাংই মারত। উনি বলে, তুমি যদি আমার সাথে না আসো আমি তোমাদেরকে এখানেই মেরে দিব। আমার তো শুধু তোমার রক্তেরই প্রয়োজন। এস বলে, আমি কখনোই তোমাকে জেনকে নিতে দিব না। আলভারেজ বলে, ঠিক আছে। এর সাথে উনি জেনকে গুলি করতেই যাচ্ছিল। তখনই আলভারেজের হাতে গুলি লাগে। সেই গুলি আর কেউ না, অ্যালিসন করেছে। অ্যালিসনকে দেখে জেন খুশি হয়ে যায়। আর এস বলে, সামান্থা? কারণ অ্যালিসন দেখতে হুবহু সামান্থার মতো। অ্যালিসন তো আগেই হেল ইউনিভার্সিটি খোঁজার মিশন পেয়েছিল। আর পরবর্তীতে জেইন যখন গায়েব হয়ে যায় আর মাসের পর মাস গায়েব ছিল, তখন ও আরও ভালো করে হেল ইউনিভার্সিটি খুঁজতে শুরু করেছে। আর আজ ও এখানে চলে এসেছে। এখানে আমরা জানতে পারি অ্যালিসন আর আলভারেজ আগে থেকেই একজন আরেকজনকে চেনে। অ্যালিসন আর ওনার মেয়ে শেন স্পেশাল এজেন্ট হয়ে কাজ করত। অ্যালিসন ছিল বেশ পরিশ্রমী আর মেধাবী, যার ফলে সবাই ওর সম্মান করত, ওর প্রশংসাও করত। যেসবে শেন অনেক জেলাস হতো। একবার এক মিশনে শেন অ্যালিসনকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই পেছন থেকে শত্রু দলের একজন এসে শেনকে মেরে দেয়। অ্যালিসন বলে, আমি আপনার মেয়েকে মারিনি। রাগ আর হিংসাই ওর মৃত্যুর কারণ। উনি বলে, তোমার কারণে আমার মেয়ে মরেছে। সবসময় তুমি সকল কাজের ক্রেডিট আর প্রশংসা নিয়ে যেতে, যেটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। অ্যালিসন বলে, তোমার রাগ তোমাকে অন্ধ বানিয়ে ফেলেছে। আলভারেজ বলে, আমিও তোমার বোনকে মেরে দিব, তাহলেই আমরা সমান হয়ে যাব। এর সাথে উনি ওনার লোকদেরকে বলে অ্যালিসনের উপর হামলা করতে। অ্যালিসন ছিল স্পেশাল এজেন্ট, তো ওকে হারানো এতটা সহজ না। এই সুযোগে সবাই নিজেদের ছাড়িয়ে নেয়। আলভারেজ জেনকে গুলি করতেই যাচ্ছিল। এস ওনাকে থামাতে গেলে ওর বুকেই গুলি লেগে যায়। অ্যালিসন জলদি ওনার হাতে গুলি করে দেয়।
এসের অবস্থা খারাপ হয়ে যায়। জেন তো প্রচণ্ড কাঁদতে থাকে। অ্যালিসন আলভারেজকে মেরে মেরে বেহুশ করে দেয়। এতক্ষণে ভোর হয়ে গেছে। জেন কেঁদে কেঁদে বলে, তোমাকে বাঁচতেই হবে। তুমি তো আমায় বলেছ এখান থেকে বের হয়ে আমার জন্য গান গাইবে। এসের অনেক কষ্ট হচ্ছিল, এরপরও ও জেইনের জন্য গান গাইতে থাকে আর বলে, ডার্লিং, আমি সব সময় তোমায় ভালোবাসবো। এর সাথেই ও বেহুশ হয়ে যায়। জেইন অনেক কাঁদতে থাকে। এর মাঝে ওরাও জেইন আর এসকে খুঁজে পায়। অ্যালিসন এসে বলে, ওকে এক্ষুনি সিপিআর দিতে হবে, ওর মাথাটা উঁচু করো। অ্যালিসনকে দেখে লাক্স অবাক। ও তো একদমই ওর ভালোবাসার মানুষ সামান্থার মতো দেখতে। তখনই ডাক্তার রেজান চলে আসে আর বলে, ওর পালস খুবই দুর্বল, কিন্তু এখনও বেঁচে আছে, জলদি ওকে হাসপাতালে নিতে হবে। অ্যালিসন বলে, হাসপাতাল তো অনেক দূর। লাক্স বলে, ডাক্তার যেভাবেই হোক ওকে বাঁচান। জেইন বলে, আমায় ব্যবহার করুন আর সুপ্রেমোকে আবারও জীবিত ফিরিয়ে আনুন। উনি বলে, তোমার শরীর এটা মানতে পারবে না, এর ফলে তুমি মারাও যেতে পারো। জেইন চিল্লিয়ে বলে, যত লাগে আমার রক্ত ব্যবহার করুন আর যেভাবেই হোক সুপ্রেমোকে বাঁচান। আমি মরে গেলেও আমার কিছু আসে যায় না। আমি আমার রক্তের শেষ ফোঁটা দিয়ে হলেও সুপ্রেমোকে বাঁচাবো। ওর এসব কথা শুনে ডাক্তার রেজনও রাজি হয়ে যায় আর জলদি ওদেরকে এখানে ল্যাবে নিয়ে আসা হয়। জেইনের অবস্থা খুবই খারাপ। এরপরও ভালোবাসার মানুষটাকে বাঁচাতে জেইন নিজের জীবন দিতেও প্রস্তুত। বেহুশ হওয়ার আগে এসের সাথে কাটানো মুহূর্তগুলো জেইনের চোখে ভেসে ওঠে। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। মিস কাথ লিখছিল, হেল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্যাক্রিফাইস ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতায় লোভী শাসকরা জিম্মি হওয়ার পর একে একে আমাদের বন্দি করা দেয়ালগুলো ধুলোয় মিশে গেছে। যে দেয়ালগুলো একটা সময় অটুট বলে মনে হতো, সে দেয়ালগুলো আজ ভেঙে পড়েছে আর আমরা অবশেষে স্বাধীনতার স্বাদ অনুভব করেছি। কিছু ছাত্রছাত্রী একদমই সময় নষ্ট না করে একবারও পিছু না তাকিয়ে এখান থেকে পালিয়ে গেছে। তবে কেউ কেউ এখানে থেকে গিয়েছে তাদের মাঝের আঘাতগুলো সারানোর জন্য আর সম্পর্কগুলো আরও গভীর আর শক্তিশালী করার জন্য। দেখা যায় মাথ অবশেষে তার ভালোবাসার মানুষ পেয়েছে, মানে মাথ আর অ্যাঞ্জেলিকা এখন ডেট করতে শুরু করেছে। ওদিকে মিয়া আর দেবও অবশেষে ডেট করতে শুরু করেছে, যদিও ওরা আগে থেকেই একজন আরেকজনকে পছন্দ করত। মিস কাথ আরও লিখে, তবে এই সব কিছু স্মৃতি হওয়ার পূর্বে তারা তাদের ছাত্র জীবনের শেষ অধ্যায়টা সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। হেল ইউনিভার্সিটিতে তাদের সেই ভয়াবহ কিন্তু চিরস্মরণীয় কাহিনীর শেষ একটা পাতা। তবে এটা সকল ঘটনা ভুলে যাওয়ার জন্য নয়, বরং তাদের সারভাইভ করার কথাটা মনে রাখার জন্য। আজ ছিল ওদের গ্র্যাজুয়েশন ডে। আজও ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র গ্যাং সামনাসামনি হয়। শত্রু শত্রু দেখালেও তারা আসলে বন্ধু। নিকির সাথে ওর পার্টনার নাজির আর রোকসেনের সাথে ওর পার্টনার। এরপর সবাই গ্র্যাজুয়েশন হলে ঢোকে। অ্যালিসনও এসেছে জেইনকে অভিনন্দন জানাতে। রেজ ওকে দেখে বলে, এত কিছুর পর তোমায় আবারও দেখে ভালোই লাগছে মিস অ্যালিসন শন। অ্যালিসন বলে, তুমি আমাকে প্রথম শুভেচ্ছা জানালে, ভাগ্যটা কত খারাপ মিস্টার রেজ সিলভ্যানিয়া। আর প্লিজ আমাকে কল করা বন্ধ করো। রেজ বলে, আমি তো শুধু 5 বারই তোমাকে কল করার চেষ্টা করেছি। অ্যালিসন বলে, 5 বার না 9 বার। রেজ বলে, আচ্ছা আমি যদি তোমার মনটা চুরি করে নেই তাহলে কি এটা পাপ হবে? অ্যালিসন মুচকি হেসে বলে, না এমনটা না, এটা শুধু একটা পারফেক্ট ক্রাইম হবে বেবি। মানে রেজ ওর সাথে ফ্লার্ট করছিল আর হয়তো ওর কাছেও সেটা ভালো লাগছিল। এই সময় এখানে জেইন চলে আসে। রোকসান এসে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি আমার বেস্ট ফ্রেন্ড, কেমন আছো তুমি? জেইন বলে, ইউ প্লিজ। ফ্রিটজি এসে বলে, শুনলাম তোমার সাথে রোকসানের বন্ধুত্ব হয়েছে, তাহলে আমার কি হবে? জেইন বলে, তোমাকে সেটা অর্জন করতে হবে। ফ্রিটজি বলে, কেন? গর্জিয়াস মেয়েরা সবসময় একসাথেই থাকে, মানে ওদের মাঝেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। অ্যালিসন এসে জেইনকে বলে, তোমায় খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ, তুমি আর মাথ কি ডেট করছো? জেন বলে, না আমি আর এস ক্রেজ। অ্যালিসন ওর জন্য খুশি হয়। বন্ধুরা সবাই ওকে দেখে খুশি। ভ্যানেসা দুষ্টুমি করে বলে, তুমি অলমোস্ট মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আরও সুন্দরী হয়ে গেছো। সবাই মজা করতে থাকে। এরপর গ্র্যাজুয়েশন সেরিমনি শুরু হয়। একে একে সবাইকে সম্মানী পদক দেয়া হয়। জেইন নিজের বক্তব্য রাখে, হেল ইউনিভার্সিটি যেটা আসলেই একটা নরক ছিল। কৌতূহল আমাকে এই জায়গায় পৌঁছিয়েছে। অজ্ঞতার কারণে আমরা এখানে বন্দী ছিলাম। আমাদের দরকার ছিল সাহস, আর সেই সাহসের কারণেই এখনও আমরা বেঁচে আছি। আমার মনে হয় যখনই এই সকল কিছু একত্রিত হয় তখনই সূচনা হয় এক রোমাঞ্চকর অভিযানের। এই জায়গা আমাকে শিখিয়েছে সকল বন্ধুরা আসল বন্ধু হয় না।
এখানে আমি লড়াই করতে শিখেছি, একটি অন্যায় আইন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে শিখেছি, ভয় পেলেও লড়াই করতে শিখেছি। আর সবচেয়ে বড় কথা, এই নরকের মতো জায়গায় আমি শিখেছি যে মানুষকে বিশ্বাস করা খারাপ কিছু না, শুধু ভুল মানুষকে বিশ্বাস করাটাই খারাপ। সব কিছুর পরও এখনও ভালো মানুষ আছে, ভালো বন্ধু আছে। আর হ্যাঁ, এই জায়গায় আমি ভালোবাসতে শিখেছি। এর সাথে এসকে দেখানো হয় ও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জেইন বলে, আর ভালোবাসার কারণেই আমরা সারভাইভ করেছি। বন্ধুরা সবাই চিল্লিয়ে বলে, আমরা সবাই তোমাকে ভালোবাসি জেইন। সবাই ওর জন্য তালি বাজায়। মিস কাথ বলে, এখানের ঐতিহ্য মতো আমি তোমাদের কাছে হেল ইউনিভার্সিটির ফাইনাল টপ 10 র্যাঙ্কিং ঘোষণা করছি। হেল ইউনিভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র এখনও প্রথম স্থানটি ধরে রেখেছে, রেজ সিলভানিয়া। এর সাথে রেজ স্টেজে আসে আর বলে, তোমাদের সবাইকে অভিনন্দন, স্পেশালি আমাকে। আর মিস অ্যালিসন, তোমার মনটা জয় করার জন্য আমি সব কিছুই করব। আর এটা যদি কোনো অপরাধ হয় তাহলে এখনই আমাকে অ্যারেস্ট করো। ওর কথা শুনে তো অ্যালিসন লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। মিস কাথ বলে, দ্বিতীয় র্যাঙ্ক যাচ্ছে সেই সম্মানিত প্রশংসিত ব্যক্তির কাছে যে এখানের অন্ধকারকে থামিয়ে রেখেছিল, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুপ্রেমো এসক্রেজ। সুপ্রেমো নিজের স্পিচ রাখে, আমি বুঝি এখানে তোমাদের সবার জন্য সময়টা কতটা কঠিন ছিল। আমি সব কিছুরই সাক্ষী ছিলাম, কিন্তু তোমরা এখন এখানে আছো, তোমরা সারভাইভ করেছ, এই জন্য তোমাদের অভিনন্দন। টপ 10 র্যাঙ্কে হও বা না হও, আমি চাই তোমরা সবাই নিজেদের উপর অনেক অনেক গর্ব করো। এর সাথেই তোমাদের সুপ্রেমো এখানেই বিদায় নিচ্ছে। ও সবাইকে অভিনন্দন জানায়। এবার সবাই গ্র্যাজুয়েশনের ট্রেডিশন পূরণ করে। সবাই এখানে আসলেই অনেক খুশি। আর যে গেট দিয়ে ওরা এই নরকে প্রবেশ করেছিল, আজ হাসি মুখে সবাই এখান থেকে বের হয়। সামনে 2 ভাই দাঁড়িয়েছিল। মাথ জেনকে বলে, কিসের অপেক্ষা করছো, যাও এসের কাছে। রেজ ওর ভাইকে বলে ভালো মতো জেইনের খেয়াল রাখতে। রেজ ওদেরকে সাবধানে যেতে বলে নিজে অ্যালিসনের কাছে যায়। এখনও ওদের মাঝে কিছু না হলে ভবিষ্যতে অবশ্যই দুজন প্রেম করবে। এর সাথে হেল ইউনিভার্সিটির গেট বন্ধ করে দেয়া হয়। ওরা সবাই আলাদা আলাদা যাবে। এস জেইনকে নিয়ে যায়। জেইন বলে, তুমি কেন আমাকে এতদিন ইগনোর করেছ? তোমার কাছে তো ফোন ছিল, এরপরও কেন আমায় রিপ্লাই দাওনি? জেন এতদিন এখানেই ছিল আর এস চিকিৎসার জন্য বাহিরের হাসপাতালে ছিল। এস বলে, সরি, আমি ভয়ে ছিলাম। জেন বলে, ভয়ে ছিলে? তুমি না শুধু বিড়ালে ভয় পাও? এস হেসে বলে, হ্যাঁ আমি বিড়ালে ভয় পাই, কিন্তু তোমাকে হারানোর বিষয়ে আমি আরও বেশি ভয় পাই। আমি তোমাকে এড়িয়ে চলেছি কারণ তুমি যা করেছ তার জন্য আমি ভয় পেয়েছি। দয়া করে আর কখনোই এমনটা করো না। আমি চাই না আমার কারণে তোমার জীবনটা স্যাক্রিফাইস করো। জেন বলে, একমাত্র তুমিই কি স্যাক্রিফাইস করতে পারবে? আমি তোমার জন্য মরতেও রাজি। ওয়েট, তুমি আমাকে এখনও এক্সপ্লেন করা বাকি। তুমি অ্যাঞ্জেলিকাকে কেন কিস করেছিলে? এস তো চুপ হয়ে যায়। আসলে ও সময় এস জেনকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল, সারাদিন ড্রিঙ্ক করে মাতাল হয়ে থাকতো। তখনই অ্যাঞ্জেলিকা হুট করে এসে ওকে কিস করে বসে, আর এস মাতাল অবস্থায় ওকে জেন ভেবে ওকে আর দূরে সরায়নি। জেন বলে, যাই হোক, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আমি জানি তুমি একমাত্র আমাকেই ভালোবাসো। আর হ্যাঁ, এই গাড়িটা কার? এস বলে, এটা তোমার বয়ফ্রেন্ডের গাড়ি। এস ওকে বাহিরে আসতে বলে। জেন বাহিরে এসে এত মাস পর বাহিরের রাস্তা দেখে ও অনেক ইমোশনাল হয়ে যায়, খুশিতে কাঁদছিল। এস ওকে জড়িয়ে বারবার বলে, আমি তোমায় ভালোবাসি। জেইনও ওকে জড়িয়ে ধরে। এস বলে, তুমি বলবে না তুমিও আমায় ভালোবাসো? জেইন হেসে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি এস ক্রেজ, তুমি আমার জীবনের সুপ্রেমো। এস বলে, তুমি সবসময় আমার সাথেই থাকবে। যেহেতু আমরা হেল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, বাহিরের ছেলেরা তোমার উপর লাইন মারার চেষ্টা করবে, তবে তুমি শুধু আমার। জেইন বলে, আমি শুধু তোমাকেই চাই, সারা জীবন সেটা তুমিই থাকবে, যদি না তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। এস বলে, এটা কখনোই হবে না, একমাত্র আমাকেই তুমি ভালোবাসতে পারবে, অন্য কাউকে না। জেইন হাসে, দুজন দুজনকে সুন্দর করে কিস করে। জেইন বলে, চলো এবার এখান থেকে বের হই। এস ওকে দাঁড়াতে বলে গাড়ি থেকে জেইনের জন্য ফুল আনতে যায়। এ সময় ও গাড়িতে একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল, আমি জানি তুমি অনেক কষ্টের মধ্য দিয়েই গিয়েছ, কিন্তু বিশ্বাস করো, এটা শুধু একটা ঝলক ছিল এমন এক ভয়াবহ কিছুর যা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর, হেল। এটা দেখে এস ঘাবড়ে যায়। এর মানে ম্যাডাম ভায়োলেট, ফ্রান্সিসকো আর আলভারেজ ছাড়াও বাহিরে ওদের আরও শত্রু আছে, যারা সেই অমৃতের সিরামের জন্য পাগল। এর জন্য তারা অবশ্যই জেনকে নিতে চাইবে।
মানে লড়াই এখনও শেষ হয়নি। আর এর সাথেই আমাদের সবার প্রিয় হেল ইউনিভার্সিটি সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। মূলত হেল ইউনিভার্সিটি সিরিজটা ওয়াটপ্যাডের একটা স্টোরি থেকে বানানো হয়েছে, মানে বলতে গেলে লাইভ অ্যাকশন। এই বইয়ের দুটো পার্ট, প্রথম পার্ট হেল ইউনিভার্সিটি আর দ্বিতীয় পার্ট চেজিং হেল। তো হেল ইউনিভার্সিটি যেভাবে শেষ হলো, মনে তো হচ্ছে এর সিজন 2 আসবে, যার নাম হবে চেজিং হেল, যেটা হেল ইউনিভার্সিটি থেকে বেঁচে ফেরার পরের জীবন নিয়ে তৈরি। ছাত্রছাত্রীরা ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। যেহেতু হেল ইউনিভার্সিটি অনেক সাড়া পেয়েছে, ধারণা করা যায় এর সিজন 2 আসবে, যদিও সেটা অফিসিয়ালি এখনও জানানো হয়নি।